হ্যালো, হ্যালো। আপনারা দুইজন না গ্রুপে মেসেজ দিয়েছিলেন বা বাকিদেরকে কি জানিয়েছেন যে আজকে ক্লাস হচ্ছে? জি স্যার, জানিয়ে দিচ্ছি স্যার। শরীফুল ভাই তো আসছিল, আবার বের হয়ে গেছে। আচ্ছা, এখন একটা মেসেজ দিয়ে রাখতে পারেন যদি বলে থাকে যে আসলে যদি বলতে বলে গেছে, যদি এমনটা হয় যে আর ক্লাস শুরু হলে ওনারা বলার জন্য বলছে, তাহলে একটা মেসেজ দেন। অ্যাকচুয়ালি সময়টা আমি দিচ্ছি আমার থেকে আপনাদের জন্য, এর মধ্যেও আবার এলোমেলো হয়ে যাচ্ছে। এক্সট্রা টাইম দিচ্ছি, আশা করি আপনারা স্যাক্রিফাইস করবেন, আমার বিষয়টাও চিন্তা করবেন। যেহেতু আমি আপনাদের জন্য একটু দিচ্ছি, আপনারা আমার জন্য একটু দিবেন। আর ক্লাসে আপনাদের বিষয়গুলো দেখানো পসিবল হয় না, আর আপনাদেরকে তো এইভাবে ছেড়েও দেওয়া যায় না। তো ওই হিসাবে ওই দিকটা চিন্তা করে আমার তো ফিক্সড অফিস থেকে 2 ঘন্টা ক্লাস করানোর কথা। এরপর আবার বিভিন্ন বেচে ক্লাস নেই। আজকে গোপালগঞ্জ ক্লাস নিচ্ছি, কালকে নিব হচ্ছে ফরিদপুরের একটা ক্লাস। তো সব মিলেই পুরোটা সময় দেওয়া সম্ভব হয় না। তো আমাকে ম্যাক্সিমাম যারা আছে তাদের দিকেই ফলো করতে হয়। আবার আপনাদের দিকে তো ফলো করতেই হবে, কারণ আপনারা পিছনে, আপনাদেরকে আগে নিতে হবে। তো এই জন্য হচ্ছে আমি রাতে একটু সময় দেওয়ার চেষ্টা করি। তো এটা কন্টিনিউ যদি হয় সেক্ষেত্রে আমার রাতে কিন্তু আমার পার্সোনাল একটা বেচ আছে যারা আমার কাছে এমনি পার্সোনালি শিখে, প্রজেক্টের কেউ না, আমার পার্সোনাল স্টুডেন্ট। ওদেরকে আমি সপ্তাহে 3 দিন ক্লাস করে। তো ওই 3 দিন ওদেরকে ক্লাস করে কটা থেকে 8:30 কি 9টা থেকে শুরু হয়। তো 9টা থেকে শুরু হলে সেটা এখানে আমাদের 1.5 ঘন্টার মতো 2 ঘন্টার মতো কথা বলতে হয়। এরপর আবার এদিকে সময় দেওয়ার মতো ইয়াতে থাকে না। তো যদি আপনারা, আমি মনে করি আপনারা যদি 3 দিন করেন সেক্ষেত্রে কি আপনাদের খুব বেশি সমস্যা হবে? যেভাবে আমরা আগে তো ক্লাসে 3 দিনই ক্লাস হইতো, এরপর যে 6 দিন হচ্ছে, তাই না? এদিকটায় স্যার 3 দিন সমস্যা নাই করবেন। স্যার। হ্যাঁ, এদিকটায় 3 দিন করবেন। 3 দিনের মধ্যে এদিকে 2 দিন ভাগাভাগি করে প্র্যাকটিস করবেন। আর ইলাস্ট্রেটরটা কেন প্র্যাকটিস করতেছেন? ইলাস্ট্রেটর তো শুরু থেকে দেখতেছেন, তাই না? আমি তো আবার ইলাস্ট্রেটর রিপিট করবো না, কারণ হচ্ছে যে প্রয়োজন আর নেই। এটা আপনারা কেন ইচ্ছা করে করতেছেন না আমাদের জন্য আবার করাবে সে আশায়? আর আমি কিছু কথা বলি আমি স্যার। বেসিক থেকে কিন্তু শুরু করছিলাম ইলাস্ট্রেটর, আপনারাও ছিলেন স্যার, শুরু থেকেই। হ্যাঁ, নিশ্চয়ই বলেন। স্যার স্যার, এমনিতেই আমরা দেখা গেছে আমরা প্রায় 12টা 10টার মতো ক্লাস আমরা পিছিয়ে আছি হ্যাঁ, ওদের হ্যাঁ। থেকে। স্যার 10টা ক্লাস আমরা কভার করবো নাকি স্যার আমরা ইলাস্ট্রেটর করবো স্যার? 10টা কভার, 10টা ক্লাস আপনারা কে বলছে? আপনি পিছনে ওই যে মডিউলটা দেখেন দেখি, আমি আপনার মডিউলটা বুঝাই দিই। স্যার মডিউল স্যার, মার্কেট আপনি প্লেস তো আমাদের ক্লাস 7টা। নাম্বারিং কাউন্ট করলে হবে না, মার্কেট প্লেস পরে, কাজটা হচ্ছে আগে। কারণ হচ্ছে মার্কেট প্লেস তো আপনি পরে শুরু করতে পারেন, কারণ আমরা হিউজ টাইম নিয়ে মার্কেট প্লেসে থাকবো। আপনি এখন মার্কেট প্লেসে ঢোকার প্রয়োজন নেই, সমস্যা কি? কিন্তু কাজটা যদি হাতে নিতে পারেন, পরে আমি না থাকলেও আপনি মার্কেট প্লেস চালাতে পারেন। কাজ শিখাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আপনি ক্লাস ডিউরেশন দেখেন, 1 নাম্বার, 2 নাম্বার কমপ্লিট, 3 নাম্বার কমপ্লিট, 4 নাম্বার কমপ্লিট, 5 নাম্বার কমপ্লিট, এর 5 পর্যন্ত অনেক আগে কমপ্লিট। এরপরে কালার কারেকশন লাস্ট সেদিন দেখাইছি। এরপরে হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল গত 2-3 দিন আগে দেখাইছি। পেন টুল আমাদের অনেক আগে কমপ্লিট করা। আজকে এই ক্লাসটা করাবো 9 নাম্বার ক্লাস। এরপরে আসেন যে লোগো ডিজাইন, আমরা ফটোশপে টোটালি ওদেরকেও দেখাই নাই, কাউকে দেখাচ্ছি না, কারণ আমরা ভেক্টর বেস লোগো ডিজাইন শিখবো, ইলাস্ট্রেটরে শিখতেছি এখন। আর বিজনেস কার্ড, এই বিষয়গুলো ডিজাইন আমাদের কমপ্লিট। ব্যানার, ফ্লায়ার, পোস্টার, এগুলা যেটুকু মডিউল আছে, সোশ্যাল মিডিয়া কাভার, এগুলো আমাদের কমপ্লিট। আমাদের ক্লাস বাকি আছে জাস্ট আজকেরটা হয়ে গেলে একটা ক্লাস। তাহলে আপনি তাদের থেকে কীভাবে 10টা ক্লাস পিছানো? সেটা তো না, মার্কেট প্লেস বাদ দিতে হবে। মার্কেট প্লেস নিয়ে এখন না যদি টেনশন করেন সেক্ষেত্রে কাজটা শিখা হবে না। আর ওরা মডিউল অনুযায়ী পাইছে, সেজন্য ওরা মার্কেট প্লেসে একটু টাইম দিতে পারছে। তার মানে এই না যে তারা আগাই গেছে। তাদের মধ্যে মানে একটা বেশি যদি 10 জন স্টুডেন্ট থাকে, তার মধ্যে মনে হয় 3 জনও মার্কেট প্লেসে একটা গিগ করে নাই বা প্রোফাইল করে নাই, 2-3 জনে করছে। আর বাকিরা শুধু এমনি সময় নিচ্ছে, কাটতেছে, ঘুরতেছে, খাইতেছে, মানে প্র্যাকটিস নাই, প্র্যাকটিসও চলতেছে না, মার্কেট প্লেসও চলতেছে না। আমি জিজ্ঞেস করি যে শুনছেন প্রত্যেকদিন যে জিগাই গিগের কী অবস্থা, গিগ ইমেজ রেডি হয়েছে কিনা, কেউ দেখছেন কোনো রেসপন্স করে? মানে কাজ করতেছে না ওরা। জাস্ট ওই যে 10 দিন মার্কেট প্লেসে ছিলাম, ওই 10 দিন ওরা খাইছে, ঘুরছে, কোনো হোমওয়ার্ক ছিল না, কোনো রকম প্র্যাকটিসও করে না, মার্কেট প্লেসেও গুরুত্ব দেয় না। জাস্ট 2-3 জন গুরুত্ব দিয়েছে, এর মধ্যে একজন অলরেডি আল্লাহর মতো অর্ডার পেয়ে গেছে। তো আপনারাও তো মনে করতে পারেন যে তো এভারেজে সেই হিসেবে আপনারা কাউন্ট করে যান। কারণ হচ্ছে তাদের এই যে 8 জন গুরুত্ব দিল না, 8 জন কি আমি ছেড়ে দিব না, তাদেরকে আমি আবার ধরবো? মানে কি, আমরা ইলাস্ট্রেটর শেষ করে আমরা অবশ্যই মার্কেট প্লেস নিয়ে আবার পড়বো, ঠিক ওই সময় আপনারা তাদের সাথে পড়বেন। তো ম্যাক্সিমাম যেখানে যেদিকে আপনারা তো ম্যাক্সিমামের মধ্যে পড়ে যাচ্ছেন। ম্যাক্সিমাম হিসেব যদি হইতো যে ম্যাক্সিমাম স্যার মোটামুটি প্রায় অংশ তো মার্কেট প্লেস আগায় নিছে, আমরা 5-6 জন হয়তো বা তাদের বেশি অল্প কিছু আমরা বাকি আছি, তাইলে হচ্ছে যে তারা আগানো। দেখা যাচ্ছে কি আমার যদি টোটাল 30টি স্টুডেন্ট থাকে, এর মধ্যে 7 জন, ধরেন 7 জন গিগ করছে, ফাইবার রেডি করছে, ফাইবার কাজ করতেছে, আর বাকি 23 জনই করে নাই, যে তারা আপনাদের লেভেলে কাজ কমপ্লিট করছে, কিন্তু মার্কেট প্লেসে আপনাদের লেভেলে, মানে আপনারা যখন মার্কেট প্লেস স্টার্ট করেন নাই, তারাও ক্লাস দেখছে, কোনো রকম কোনো স্টার্ট করে নাই। তো তাদের জন্য, তাদেরকে আমি সাকসেস বা ইনকাম করানোর প্ল্যান নিব না, বা আমাদের মডিউলের সময় থাকবে না, তাদের জন্য অবশ্যই থাকবে। তো সেক্ষেত্রে আপনি মার্কেট প্লেসটা তখন তাদের সাথে দেখবেন। হিসেবটা সহজ। আমরা 2টা ক্লাস করে নিতে পারলেই এরপর আমাদের আর রাতের ক্লাসের প্রয়োজন থাকবে না, কারণ আমরা এই ইলাস্ট্রেটর
বেসিক থেকে দেখছি। এখন বললেন যে স্যার আমরা ইলাস্ট্রেটর প্র্যাকটিস করি না, তো সেক্ষেত্রে আমি আর 2টা ক্লাস রাতে বাড়াই করাবো, ইলাস্ট্রেটরের 2টা ক্লাস আমি বাড়াই দিব। এর পরবর্তী মানে আগামীকাল থেকে ইলাস্ট্রেটরে যা হবে তা কিন্তু আমি রিপিট করাবো না, কারণ আমি আগেই বলে রাখতেছি। কারণ আপনি ইলাস্ট্রেটর খুলেন, খালি জাস্ট খুলে দেখেন যে টুলসের কোনো চেঞ্জ আছে কিনা, পুরোপুরি মুভ টুল, ডিরেক্ট সিলেকশন টুল, পেন টুল, তারপর ম্যাজিক ওয়ান টুল, তারপর যা আছে, যা কয়টা আছে সব ফটোশপ, শেপ টুলের ভিতরে যেগুলো আছে ওগুলো আপনি জাস্ট ইউজ করে দেখেন। যদি একটু চেঞ্জ মানে ধরেন 20% চেঞ্জ আছে, এই 20% ছাড়া যদি কোনো রকম চেঞ্জ যদি দেখেন, তো আমার বললেন যে স্যার এখানে অনেক পার্থক্য, আমার অনেক কষ্ট হয়ে যায়। জাস্ট আপনি ফটোশপ যদি ভালোভাবে শিখেন, সেজন্য ইলাস্ট্রেটর পরে। আগে ফটোশপ শেখানোর উদ্দেশ্য হচ্ছে কি, ফটোশপ যদি কেউ 100 ভাগ শিখে, সেক্ষেত্রে তার ইলাস্ট্রেটর বাকি থাকে মাত্র 20 ভাগ। আর যদি আগে কেউ ইলাস্ট্রেটর শিখে, তার ফটোশপের 80 ভাগ বাকি থেকে যায়। বিষয় হচ্ছে এরকম। সেজন্য আমরা ফটোশপ যদি ভালোভাবে কমপ্লিট করি, ইলাস্ট্রেটরে আমাদের জাস্ট 2টা ক্লাস হইলে না। আমি ইলাস্ট্রেটর শিখছি যে আমিও মেবি হয়তো বা অনেকগুলো কোর্স করার কারণে, অনেক জায়গায় কোর্স করার কারণে আমার ক্লাসের সংখ্যাটা বাড়ছে, কিন্তু আমাকে কোনো কোর্সে 2টা বেশি ইলাস্ট্রেটরের ক্লাস করায় নাই। ফটোশপটা অনেক বেশি দেখাইছে, এটা কমপ্লিট করে দিয়েছি, এরপর আমি ইলাস্ট্রেটর পারি। কারণ হচ্ছে 2টা ক্লাসে আমাকে জাস্ট গাইডলাইন দেখাইছি, ইলাস্ট্রেটরে এটা দিয়ে এটা করে, এটা দিয়ে এটা করে, এরপর বাকিটা আমি প্র্যাকটিস করেছি। 2টার বেশি কোনো বেচে আমি পাই নাই 2টা ক্লাস, কিন্তু অথচ আমি ইলাস্ট্রেটরের ক্লাস আমাদের মডিউলে যেহেতু রাখছে, কতদিন রাখছে ইলাস্ট্রেটরের ক্লাস, এই যে 1 দিন, 3 দিন, 6 দিন, না এটা কি নাম্বারিং, এখানে ডেটা কোথায়, 1 দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, 6 দিন, 7 দিন, 7 দিন রাখছে টোটাল। 7টা ক্লাসের মধ্যে আমি প্রায় 5টা ক্লাস করাই ফেলছি অলরেডি, আর 2টা ক্লাস করাবো ইলাস্ট্রেটরে। তো দেখা যাচ্ছে কি এখানে ছিল অতগুলো ক্লাস, আর এখানে মাত্র 7টা ক্লাস। তো 7টা ক্লাস অনেক বেশি, ডাবল করে আছে। 7টা ক্লাস মানে 7টা ক্লাস না, এই লোগোর উপরে 2 দিন, বিজনেস কার্ডের উপরে 2 দিন, তার মানে হচ্ছে 1 দিন, 1 দিন। আবার এটা হচ্ছে প্রজেক্ট, মানে হচ্ছে আগের ক্লাসটা প্র্যাকটিস, তাহলে এই দিনটাও বাদ। তাহলে আমরা টোটাল পাইছি 1 দিন, 2 দিন, আর হচ্ছে 4 দিন পাইছি টোটাল, 3 দিন বাদ। এটা হচ্ছে প্র্যাকটিস, আর এটা ছিল, এটাও প্র্যাকটিস আগেরটার, এটাও প্র্যাকটিস এই আগেরটার। তাহলে ইন টোটাল 4টা ক্লাস, এর মধ্যে আমি 5টা ক্লাস অলরেডি করাই ফেলছি ইলাস্ট্রেটরের উপরে। তো আপনারা 2টা ক্লাস পাইলে এনাফ, জাস্ট ফটোশপটা কমপ্লিট করেন মন দিয়া, এই হচ্ছে কথা। কোনোভাবেই চিন্তা করবেন না তাদের থেকে অনেক বেশি পিছানো, এটা কোনো একদমই সত্য না কথাটা। আমি বুঝিয়ে দিলাম, একটা ক্লাস বাকি, জাস্ট এই ক্লাসটা, আজকের ক্লাস হয়ে গেলে একটা ক্লাস বাকি। স্যার মানে স্যার আমাদের ইলাস্ট্রেটর স্যার আমাদের তাহলে মানে 2টা নিয়ে 3টা ইলাস্ট্রেটর ক্লাস নিয়ে নেন স্যার রাতে। দিব, সমস্যা নাই, দিব। আপনারা চাইলে আমি দিব, আমি সাপোর্ট দিতে রাজি আছি। হয়তো বা পারফেক্ট ভাবে দিতে পারি না, হয়তো বা কখনো আজকে ক্লাস করাবো বলে কারণ হচ্ছে না রাতে, যেহেতু আমি এক্সট্রা দিচ্ছি আমার, সেক্ষেত্রে আপনারা আমার জন্য একটু কম্প্রোমাইজ করবেন যে আজকে হয়ে বলছে হয় নাই, স্যারের উপরে খুব রাগ ক্ষোভ, এটা যদি করেন তাহলে তো আমার কষ্ট লাগবে। তো আপনারা একটু স্যাক্রিফাইস করে দেন, কোনো কারণে আমার মিসিং হয়, টাইম মিসিং হয়, আপনি 10টায় বলছি 11টায় শুরু করছি, এমনটা হইতে পারে। তো সেক্ষেত্রে একটু স্যাক্রিফাইস করতে হবে, যেহেতু আমিও আপনাদের জন্য একটু স্যাক্রিফাইস করতেছি। আমার কিন্তু এখন ক্লায়েন্টের কাজ আছে, হ্যাঁ ক্লায়েন্টের কাজ আছে, নিজের পার্সোনাল কাজ আছে, এগুলো রেখে আমি 1 ঘন্টা সময় বা 1.5 ঘন্টা সময় আপনাদেরকে দিচ্ছি, সেটাতে আমার কোনো বেনিফিটস নেই। অফিস আমাকে জিজ্ঞেস করবে না যে আমি করাইছি কিনা, বা করাইলে অফিস কিন্তু খুশিও হবে না, না করাইলে অফিস আমার উপর রাগও হবে না। দ্যাট মিন পুরোটাই আপনাদের উপরে আমার দিক থেকে দেওয়া। সো আপনারা একটু বুঝবেন। হ্যাঁ স্যার মানে আমাদের মানে এখন আর একটা ক্লাস করলে মানে আমাদের ফটোশপটা শেষ। আর আসলে মানে আমার এমনিতে আমার নিজের পার্সোনাল বলে আমার এমনিতে ফটোশপে মানে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। হ্যাঁ প্র্যাকটিস করলে অবশ্যই ভালো হয়েছে, অবশ্যই ভালো হবে। প্র্যাকটিস করতে হবে, আরও প্র্যাকটিস ছাড়বেন না। আপনারা এতদিন পর্যন্ত কি প্র্যাকটিসে ছিলেন বলেন? ইলাস্ট্রেটর দেখতেছেন, হোমওয়ার্কও দিচ্ছেন না, কিন্তু ফটোশপ প্র্যাকটিসে ছিলেন? স্যার মানে স্যার বুঝতেছিলাম না স্যার, আপনি বলছিলেন তাহলে আমরা আচ্ছা বাদ দিলাম, ইলাস্ট্রেটর বুঝতেছেন না, করেন না, আবার করাবো সে আসে, কিন্তু ফটোশপ প্র্যাকটিসে ছিলেন এতদিন? জি স্যার ছিলাম স্যার। আমি স্যার তাইলে তো ঠিক আছে। হ্যাঁ এটা যদি করে থাকেন তাহলে আমার আপত্তি নেই, আমি আবার 3টা ক্লাস দিব। ফটোশপটা প্র্যাকটিসের উপর থাকেন তাইলে হইলো। আপনি এক দিন একটা প্রোডাক্ট নিয়ে করেন, আজকে একটা ওয়েব ব্যানার নিজে ভালো লাগতেছে না, এমনি করবো, প্রয়োজন নেই। এমনি একটা কভার ফটো করবো, আজকে একটা ওয়েব ব্যানার করবো, আজকে একটা পোস্টার করি, সহজ দেখা, সহজ কঠিন বিষয় না, একদম যে কাজটা আপনার কাছে মনে হয় এটা একদমই সহজ, ওইটা প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই। দেখবেন প্র্যাকটিস করলে কি ইমপ্রুভটা হয়। কঠিনগুলো করবো, কঠিনগুলো নিয়ে পড়ে থাকবেন, 5 ঘন্টা 6 ঘন্টা চলে যাবে, বুঝে আসতেছে না, তারপরেও আপনি করতেছেন, এটা প্রয়োজন না এখন। কারণ হচ্ছে আপনি সহজটাকে অনেক বেশি করেন, তো অটোমেটিক আপনি দিন দিন আপডেট হবেন। এরপরে একটা সময় আসবে কিন্তু 6 মাস পরে আপনি কঠিনটা আপনার আয়ত্ত হয়ে গেছে প্র্যাকটিসের গুণে। তো একদম সহজ হইলেও নর্মাল 2টা শেপের 4টা টেক্সট এরকম ডিজাইনগুলো হইলেও প্রতিদিন 2টা 3টা করে প্র্যাকটিস করেন, ছোটো ছোটো, এক একদিন এক একটা আইটেম। স্যার একটু আগে মেইল করছি স্যার, আমার একটু কাজটা দেখুন তো, 3টা পাঠাইছি। আচ্ছা তাহলে আমাদের আর মডিউলের প্রয়োজন নেই। মডিউল আমরা আজকে ক্লাস করাবো হচ্ছে কি ম্যানিপুলেশন ফর এডিটিং। স্যার ওই তো স্যার, হ্যাঁ ম্যানিপুলেশন করবেন না স্যার আজকে? বুঝি নাই। হ্যাঁ আজকে ম্যানিপুলেশন করাবো। হ্যাঁ ম্যানিপুলেশন ফর এডিটিং এর কত নম্বর ক্লাস জানো এটা? ম্যানিপুলেশন 9 নম্বর ক্লাস করাবো আজকে আমরা। ঠিক আছে, তো মেইলটা আগে চেক করি।
হোমওয়ার্ক দিয়েছেন, হোমওয়ার্ক না দেখলে আবার হোমওয়ার্ক করতে ভালো লাগে না। এই কাজগুলো করেছেন? ভালো লাগতেছে দেখতে। প্র্যাকটিস করতে থাকেন। এই যে শাহাদত দাদা, কিন্তু আমি প্রথম যে ক্লাসগুলো করাইছি 5টা-7টা ক্লাসে উনি কিন্তু সবাই অ্যাক্টিভ ছিল তখন, মানে আপনারা 4জন-5জন যারা ছিলেন আর কি, আইনুল হক মামুন ভাই, তারপরে শাহাদত দাদা, তারপরে জহির ভাই মাঝে মাঝে থাকতো, মাঝে মাঝে থাকতো না, বাট আপনারা 3জন কন্টিনিউয়াসলি ছিলেন প্রথম 5টা ক্লাস। এর মধ্যে আমি সবথেকে ভালো ফিডব্যাক পাইছিলাম হচ্ছে শাহাদত দাদার কাছ থেকে, মানে কাজের ফিডব্যাকটা সবথেকে ভালো পাইছি ওনার কাছ থেকে। এরপরে সেকেন্ডে কেউ নেই, আইনুল হক মামুন ভাই আর আল মামুন ভাই দুজনেই সেকেন্ড স্টেপে ছিল। কিন্তু এরপরে এসে যে কী কারণে আমি জানি না, ওনার পার্সোনাল কোনো রিজন বা অন্য কোনো কারণে শাহাদত দাদা একদমই কাজ থেকে নেগেটিভ হয়ে গেছে। কাজ কি কতটুকু করতেছে বা আমি জানি না, বা ওনার এখন বর্তমান সিচুয়েশন কি আমি জানি না, বাট মামুন ভাই ওনার থেকে ডাউন ছিল তখন। আমি এখন সরাসরি বলে দিচ্ছি, কিন্তু আমি ওনার প্র্যাকটিস আগ থেকে দেখে আসতেছি, মামুন ভাই এখনও শুরু থেকে ধরছে, এখন পর্যন্ত হাল ছাড়ে নাই। আর হয়তো শাহাদত দাদাও হাল ছাড়েন নাই, বাট আমি এখন আপনার প্র্যাকটিস পাই না বলে আমি কথা বলছি। যদি প্র্যাকটিস শো করেন সেক্ষেত্রে আমি আবার চার্জ করতে পারবো, কিন্তু আমি ধারণা করতেছি যে এই মুহূর্তে শাহাদত দাদা থেকে মামুনের কাজ ভালো হবে। বাকিটা দেখার পরে বোঝা যাবে। বাট যে কাজগুলো দেখছি এর মধ্যে বিবেচনাটা এখন পর্যন্ত ওই হিসেবে করতেছি। বা এর বাইরে যদি তার শাহাদত দাদা প্র্যাকটিস করে থাকেন, হয়তো হোমওয়ার্ক দিয়ে নাই, দিলে আমি কমপ্লিট করতে পারবো। তো দাদা আপনি হিসাবটা মিলিয়ে নিয়েন। আর মামুন ভাই আপনিও খুশি হয়ে, মামুন ভাই আপনি খুশি হয়ে এটা ভাববেন না আপনার কোয়ালিটি চলে আসছে। আপনি কততে আসছেন জানেন? মানে একটা হচ্ছে 0 লেভেল থেকে 100 পর্যন্তই। তো 100 যে সে হচ্ছে এক্সপার্ট, আর 0 যে সে হচ্ছে একদম বেসিক। তা আপনি 30 পর্যন্ত আসছেন মাত্র, মনে করেন 100-র মধ্যে 30 পর্যন্ত আসছেন, আপনার আরও 70 বাকি। তাহলে আপনার কতটুকু করতে হবে ওই হিসাবটা মিলে রাখিয়েন। মানে আমি বলছি যে আপনি কোয়ালিটি চলে আসছে সেরকম না বিষয়। মোটামুটি যেটুকু আসা দরকার সেটুকু আসতেছে, এই হচ্ছে ব্যাপার। আরও করতে হবে। যদি এক্সপার্ট না হলে কিন্তু অনলাইন মার্কেট প্লেসে কোনো ভ্যালু নেই। কারণ হচ্ছে অনলাইন মার্কেট প্লেসে অল্প পারেই সেরকম কোনো বিষয়ের কোনো ভ্যালু নেই। অনলাইন মার্কেট প্লেস হইতে হবে আমি যেটা করতেছি ওটার উপর আমার থেকে বেশি কেউ যাবে না, আমি সব থেকে বেশি ভালো পারতে হবে, তারপরে যে আপনি অনলাইন মার্কেট প্লেসে রাজত্ব করতে পারবেন। এর বাইরে কোনো ওয়ে নেই। এক্সপার্ট হইতে হবে। আপনি একটা গিগ করেন, ওইটার উপরে এক্সপার্ট। 5টা গিগ করলেন, 3টার কাজ জানেন না, 2টার কাজ জানেন, এর দ্বারা আপনার ক্লায়েন্ট নষ্ট হবে। জি স্যার। হ্যাঁ, একদম পারফেক্ট হইতে হবে। একটা গিগ করবেন, একটা বিষয় হইতে পারেন তো একটা গিগ করবেন, ওই বিষয়ের উপরে 5টা গিগ করবেন। বাট যেটা কম পারি, অল্প পারি বা অর্ধেক পারি, ওটা গিগ করার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে যে ওই সার্ভিস থেকে আপনার প্রোফাইল ডাউন হয়ে যাবে। একটা বিষয় বলতে কোনটা বোঝাতে যাচ্ছেন স্যার? মানে মানে একটা নিশ, মানে একটা বিষয় বলতে বোঝাতে চাচ্ছি যে কোনো একটা নিশ টার্গেট করবেন। মানে আমি যা কটা ডিজাইন করলাম এর মধ্যে আমি সব থেকে দেখি যে ভালো পারি হচ্ছে, মানে একটা সাপোজ কথা বলছি, ধরুন আমি ভালো পারি হচ্ছে ফেসবুক কভার, অথবা আমি ভালো পারি হচ্ছে বিজনেস কার্ড করতে, অথবা আমি সব থেকে ভালো পারি হচ্ছে ওয়েব ব্যানার করতে। যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরি দেখেন যে আপনি সব থেকে ভালো পারেন বা করতে আনন্দ বোধ করেন বা নিজে ক্রিয়েটিভ বানিয়ে ফেলতে পারেন, এই ধরনের যে কাজগুলো, বা লোগো, আমি লোগোতে ভালো ক্রিয়েটিভ হইতে পারি, তাহলে আপনি জাস্ট ওই একটা নিশ, এগুলোকে নিশ বলা হয়, যে কোনো একটা আইটেমকে টার্গেট করে আপনি ওই একটা ক্যাটাগরির উপরে 5টা গিগ করেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি লোগো পারি অর্ধেক, বিজনেস কার্ড পারি পুরোপুরি, আমার প্লায়ার পারি অর্ধেক, 3টার উপরে 3টে গিগ করে রাখলাম। তো হইলো কি, আমার বিজনেস কার্ডে অর্ডার আসতেছে, বিজনেস কার্ডে আমি ভালো স্যাটিসফ্যাকশন পাচ্ছি, 100% রিভিউ পাচ্ছি, তো আমার ওখান থেকে কিন্তু ডলার আসতেছে। এরপরে কী করলো, হঠাৎ করে একদিন প্লায়ার একটা অর্ডার চলে আসলো, আমি অর্ধেক পারছি, তো সেক্ষেত্রে সে আমার দিল 5-এর মধ্যে 2 স্টার। এই তো র্যাঙ্ক একটু কমছে, আপনার প্রোফাইল অ্যাভারেজ করে ফেলে। কিন্তু এই গিগে ভালো, এই গিগে খারাপ, এই মিডিয়াম, এই গিগ খারাপ, একটা হচ্ছে ভালো, মিডিয়াম, খারাপ, 3টা গিগ। তো এই 3টা গিগের রিভিউ কিন্তু সে আপনার প্রোফাইলে একসাথে দিবে। রিভিউ দিবে কি, তাহলে মিডিয়াম আর খারাপে মিলে হচ্ছে না, সরি, কি হিসাবটা হচ্ছে, আপনি যেটা ভালো সেখান থেকে 50 মাইনাস করে কে, খারাপে।
আরেকটা তো মিডিয়াম, তাহলে এভারেজে আপনি 50-এ চলে আসছেন। একটা 100, একটা 50, একটা 25, এভারেজ কত এটা 50 না? জি স্যার। তো এভারেজে তো আপনার প্রোফাইল র্যাঙ্ক দাঁড়ালে কোথায় 25-এ 50-এ। এরপরের দিন আবার অর্ডার আসলো ফ্লায়ারে, ওটা তো আবার খারাপ রিভিউ পাইলেন। আবার এদিকে বিজনেস কার্ডে ভালো রিভিউ আসছে, এদিকে আবার এটা তো অর্ডার আসছে, এটা তো আবার খারাপ রিভিউ। এবার দুইটা খারাপ রিভিউ হয়েছে, এটা ভালো রিভিউ, তো আবার আসছেন এবার 25-50 থেকে আসতেছেন আবার কত 35-40, এভাবে করে আপনার প্রোফাইলে ডাউন করে দিবে। ওই যে ভালো যেটা সার্ভিস ছিল ওইখানে আর অর্ডার আসবে না, কারণ হচ্ছে সে আপনার প্রোফাইল রিভিউ দেখে চলে যাবে, আপনাকে বিজনেস কার্ডে বিশ্বাস করতে পারবে না সে আর। সো যে বিষয়টা স্যার এটা তো অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন স্যার। জাস্ট যে বিষয়টা এক্সপার্ট ঠিক ওই বিষয়ের উপর ক্লিক করেন, একই বিষয়ের উপর 5টা ক্লিক করেন, কোনো সমস্যা না। আমি পাঁচটা সার্ভিসের মধ্যে আমি 5টার মধ্যে আমি বিজনেস কার্ড দিব, তো আসতেছে অর্ডার আসুক, যেটার মধ্যে আসুক আমি পারি। আমার রিভিউ কমানোর কোনো ওয়ে নেই, কারণ আমি এটাতে এক্সপার্ট। আমি এখান থেকে আশা করবো, ওখান থেকে আশা করবো, এটাতে কিছু পারি এরকম ক্লিক করার প্রয়োজন নাই। সো আপনি এখন কম্পেয়ার করবেন আপনার কাজগুলো, আমি কোনটাতে আমি বেশি মানে এনজয় করি। এখনও তো ক্লাস বাকি আছে, ম্যানিপুলেশন, ইমেজ এডিটিং, আমি কোনটাতে বেশি দেখা যায় আমি ভালো পারি বা করতে আমি আনন্দ বোধ করি, বা আমি আমার ক্রিয়েটিভিটি কোনটাতে ভালো, তো ওইটার উপরে বেশি প্র্যাকটিস করেন, ওইটাকে গিক করেন, ওইটা থেকে ইনকাম করার চেষ্টা করেন। দেখবেন একটা বিষয় টার্গেট করেন, কোনো সমস্যা নেই, আমার সব পারতে হবে সেরকম না বিষয়টা, কিন্তু অনলাইন মার্কেট প্লেসে একটা বিষয় পারলে না। ভালো গান গাইতে পারেন, ফাইবার একটা অ্যাকাউন্ট করেন, আপনি ওখানে সুর দেন, দেখবেন চলে। কিন্তু আপনি গান গাইতে পারেন, ভালো কবিতা আবৃত্তি করতে পারেন না, কিন্তু গিক খুলে রাখছেন দুইটা, ভালো ভালো গান গাইতেছেন, কবিতা আবৃত্তি হয়ে যাচ্ছে মনে করেন মানে শোনার মতো না, সেক্ষেত্রে আপনি ডাউন প্রোফাইল। একটা টার্গেট করেন, যেটা পারেন জাস্ট ওইটার উপরে 3টা সার্ভিস দেন। একটাতে হাই লেভেলের গিগ করেন, একটা বিজনেস কার্ড করুন হচ্ছে $50, $100, $300, আর একটা বিজনেস কার্ড করেন $5, $15, $30। মানে একটা হচ্ছে প্রিমিয়াম লেভেলের একদম টপ লেভেলের ডিজাইন দিব আমি, ওটার মধ্যে হাই সার্ভিস। যদি ওটা কোনোভাবে র্যাঙ্ক হয়, ওটার মধ্যে মাসে একটা অর্ডার আসুক, সমস্যা 3 মাস পরে ওটার মধ্যে একটা অর্ডার আসুক। আরেকটা হবে 5, 15, 30, আরেকটা হোক হচ্ছে 20, 60, 80, 3টা লেভেলে করি, কিন্তু আমার সার্ভিস একটাই। তো এবার আমার টাকা যে পরিমাণ দিচ্ছে তাকে আমি ওই পরিমাণ আমার থেকে ফিডব্যাক দিব। বিষয়গুলো এইভাবে, তো এখন থেকে ওইভাবে প্র্যাকটিস করেন, কোন বিষয়টা ভালো পারেন, কোন বিষয়টা করতে ভালো লাগে, কোনটাতে আপনি ক্রিয়েটিভ বেশি, আপনিই বুঝবেন, কেউ আপনার কাজ রিভিউ করে বলা লাগবে না। জি স্যার। এটা স্যার একটা ভালো পয়েন্ট বলছেন। এটা হচ্ছে অনলাইন মার্কেট প্লেসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা, কারণ হচ্ছে যে এগুলার কারণে অনেকের প্রোফাইল ডাউন হয়ে যায়, কিন্তু কি জন্য ডাউন হচ্ছে সে বুঝতেছে না। মানে তার সার্ভিসটা দেওয়ার না দিলেও চলতো, কিন্তু সে তারপরে সার্ভিসটা আগে রেখে দিচ্ছে। এগুলা এক্সপিরিয়েন্স গ্যাদার করা ছাড়া এগুলো সম্ভব হয় না। মানে আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন আপনি এগুলো জানবেন। এগুলা কেউ যদি মার্কেট প্লেসে না যায়, মার্কেট প্লেসে কাজ না করে, এগুলো সে বুঝবে না। সেক্ষেত্রে এগুলো কথাগুলোর সত্যতা আরও বেশি পাবেন যখন মার্কেট প্লেসে নামবেন তখন। এই যে এগুলো কি এই কালারে ছিল মনে হয় লেখাগুলো, নাকি হোয়াইট? হ্যালো, আলমামুন ভাই আছেন? জি স্যার। খারাপ না, সুন্দর হয়েছে কার্ডটা। স্যার মানে এখানে কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে, বাট ফটোশপে কালার একদম অ্যালাইনমেন্টও ভালো লাগতেছে, ঠিক আছে, সুন্দর ডিজাইন। স্যার ইয়াটা স্যার লোগোটা নিজেই করছি স্যার। নিজেই করছেন? জি স্যার। আচ্ছা, আরেকবার দেখবো না, এটা দেখি। খুবই সুন্দর হচ্ছে কাজ, ঠিক আছে, প্র্যাকটিস কন্টিনিউ করতে হবে। আর আমি যে বিষয়গুলো স্পেসিফিক বললাম, কোন জায়গায় বোল্ড, কোন জায়গায় রেগুলার, কোন জায়গায় শিপ ধরতে হবে, কোন জায়গায় সমান রেশিওতে রাখতে হবে, কোন জায়গায় ছবিটার মান কেমন ব্যবহার করতে হবে, কোন কালারের সাথে কোন কালার, এই বিষয়গুলো জাস্ট এই গাইড। আপনি তো কাজ তো অ্যাভারেজ করে যাবেন। অ্যালাইনমেন্টের ব্যাপারে যে কথাগুলো বলছি, ডানে যা, বামেও উপরে যা, নিচেও তা, এক একটার যদি 5টা হয়, 5টার মধ্যে উপরে এই প্রত্যেকটার ফাঁকে ফাঁকে যে গ্যাপটা, ওটার সবগুলো সমান। তো যদি সব বেশিরভাগ এলিমেন্ট ডান দিকে থাকে তাহলে লেফট রাইট এলাইন, বেশিরভাগ এলিমেন্ট যদি বাম দিকে থাকে তাহলে লেফট এলাইন। এই বিষয়গুলো হচ্ছে একজন ডিজাইনার, প্রফেশনাল ডিজাইনের মধ্যে পার্থক্য। দুজনে ডিজাইন পারে, একজনে কাজ করে, কিন্তু তার কাজ আমি যা করছি লেয়ার আমারও যা, তার লেয়ারও তা। সে যে কালার আমারও একই কালার, তার ইমেজ যা আমার ইমেজ যা, তার টেক্সট আমার টেক্সট, একই টেক্সট, তার 5টা আইকন আমার 5টা আইকন একই রকম, কিন্তু সে আপনার ও পাশে বসছে, আপনি পাশে বসছেন, দুজনের কাজ দিছে। তারগুলো তার মতো করে ডিজাইন করছে এলোমেলো। মানে এলোমেলো মানে আমি একদম বুঝে না যে তারা কিছু করে না, সেটা মানে তারটা হচ্ছে আপনার থেকে একটু অগোছালো। আর আপনারটা যদি ঠিক ডান বাম উপর নিচ এলিমেন্ট ওয়াইজ লেফট রাইট যদি মেনটেন করে আপনি করেন, একই লেয়ার একই সব কিছু, তারপরেও কিন্তু আপনারটা ভালো কেন বলুন? এটা হচ্ছে ডিজাইনার, দুজনে ডিজাইনার প্রফেশনাল ডিজাইনের মধ্যে পার্থক্য। তো আপনাকে প্রফেশনাল মানের কাজ শিখতে হবে, প্রফেশনাল মানের এইভাবে ফিডব্যাক দিতে হবে ক্লায়েন্টকে, তো তার সেক্ষেত্রে আপনি আগাইতে পারবেন। এটা হচ্ছে হিসেবে। তো এই বিষয়গুলো এখন পর্যন্ত এটার মধ্যে দুইটা দেখছি, দুইটার মধ্যে ভালো লাগতেছে। আমি ভুল বলার মধ্যে কিছু নাই, কিন্তু জাস্ট একটা বিষয় বলা যায়, সেটা হচ্ছে এই যে এটা আর এটা সমান আছে। আমি ধারণা করতেছি এটা আর এটা সমান আছে, জাস্ট ফলো করা দরকার ছিল এই 5টাও আমি একই সাইজে রাখবো। যেহেতু আমি সবগুলো এলিমেন্ট একসাথে নিয়ে আসছি, আর এই পাশে কিছু নাই, তার মানে বিশাল একটা জায়গায় খালি আছে, আমি এগুলো আনার সুযোগ আছে এদিকে আর চাপানোর। হয়তো যে কার্ডটা কপি করছেন সেটার মধ্যে এইভাবে ছিল, কিন্তু আমি বলছি যে গ্রাফিক রিভার
18-তে আসে নাই, 19-এ আসে নাই, 20 সালে আসে নাই। গ্রাফিক রিভার অনেক আগ থেকে কাজ নিচ্ছে তারা। তো 2015 সালে এই বিষয়গুলো গ্রাফিক রিভারও জানতো না, এখন জানাচ্ছে আমাদেরকে। আমরা কি গায়েব জানছি? আমরা গায়েব জানি না। আমরা গ্রাফিক রিভারের এখনকার কাজগুলো কীভাবে নিচ্ছে তারা, আর কোন কাজগুলো এখন রিজেক্ট করতেছে। তো সেই হিসেবে আমরা বুঝলাম যে এখন গ্রাফিক রিভার, একটা সময় গ্রাফিক রিভার এই বিষয়গুলো কোনো গ্রাফিক রিভারের কাছে কিছু ছিল না, এই বিষয়গুলো তাদের কাছে। তো তারাও পৃথিবী আপডেট হচ্ছে, তারাও আপডেট হচ্ছে, তো আমাদেরকেও সমানতাল আগে যেতে হবে। হয়তো আপনি এই কাজটা করছেন, এটা গ্রাফিক রিভারের ফাইল, কিন্তু এটা 2015 সালে অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু এখনও গ্রাফিক রিভার রাখছে এটা। তো যদি খুব বেশি চরম লেভেলের ভুল হতো, কিন্তু গ্রাফিক রিভার অনেক আগের প্রোফাইল সহ কিন্তু হঠাৎ করে ডিলিট করে দেয়। যদি কাজগুলো একটা সময় নিয়ে নিছে, কিন্তু এখনকার কোয়ালিটির সাথে একদমই যাচ্ছে না, পুরো প্রোফাইল সহ রিজেক্ট করে দিচ্ছে। তো আমরা চেষ্টা করবো মানে লাস্ট যে কাজগুলো রিসেন্ট, ফিল্টারে রিসেন্ট যদি অপশন থাকে রিসেন্ট করে দিবেন। তো রিসেন্ট কাজগুলো দেখবেন আপনি। এই ব্যাপারগুলো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে 2020 সালের কাজ যে কাজগুলো আছে সেগুলোতে এই যদি এটা একটা ওয়েব ব্যানার হয়ে থাকে, তো এটার মধ্যে 3টা বিষয় সমান থাকবে। কারণ এর মধ্যে আর এলিমেন্ট নাই, কয়টা এলিমেন্ট আছে আমি এই পাশ থেকে একটু তাকালে কেমন ধরে লাগে যে এদিকে বেশি দিয়ে কম, এই জায়গাটা চোখ গেলে এই বিষয়টা ফোকাস করে। নর্মালি এমনি করতেছে না, পুরোটার দিকে তাকালে করতেছে না, জাস্ট এখানে যখন তাকাই তখন দেখা যাচ্ছে এটার দিকে তাকান, আইকনটার দিকে তাকান, দেখবেন যে এদিকে একটু জায়গায় এদিকে আমাদের বিষয়। আর এটা চিন্তা করেন যে এখানে যদি দুই দিকে সমান দিলে কেমন সুন্দর সুন্দর লাগে একটা, এই বিষয়টা ফলো করেন জাস্ট। তো এদিকে আপনার কমানোর সুযোগ নেই, বাড়ানোর সুযোগ নেই, কারণ হচ্ছে গ্যাপটা বড় হয়ে যাবে। তো এই পুরো এলিমেন্টগুলারে এই পাশে নিয়ে আসেন, এখানে একটা শেপ বসান, মাপেন, এটা কপি করে নিয়ে এভাবে ঘুরে দিয়ে এই পাশে বসান, এই পাশে বসে এই ঠিক এই শেপ বরাবর রুলার নিয়ে এই বরাবর সমান করে নেন। এরপরে এই দুটো শেপ স্কেল হিসেবে ব্যবহার করেছে, এই দুটো শেপ ডিলিট করে দেন। ওকে জি স্যার। আচ্ছা, এটা নতুন না? না স্যার, এটা না স্যার, এটা না স্যার, এটা আগে। আর কোনটা এখানে? আর কোনটা? এখানে একটা ব্যাক সাইড ছিল, আরেকটা ছিল স্যার ইয়া রেস্টুরেন্টের, ওটা মানে এখানে আসেনি স্যার। রেস্টুরেন্ট এটা? আচ্ছা, মকআপটা কি আপনারই করা? জি স্যার। এই মকআপ পাইছেন কই আপনি? স্যার ডাউনলোড করছি। আচ্ছা, এটা আমার আছে। তো এটার এটা একই, এটাও 3টা একই। এখান থেকে একটা দেখা হইলে বাকি 3টা দেখা হয়ে যায়। আর এটা দেখছি, এটা ডাউনলোড করে নিলাম, কমপ্লিট হোক। স্যার একটা সমস্যা হচ্ছে স্যার, স্যার ওই যে স্যার এই একটা বিকেল, আজকে বিকেলে একটা কাজ ওয়েব ব্যানার করতেছিলাম, কিন্তু আমার মানে সবকিছু কমপ্লিট, টেক্সট বসাতে পারছি না, সব মানে বড় হাতে আসছে বড় হাতের টেক্সট কি হয়েছে? মানে সব টেক্সটই বড় হাতের হয়, মানে ক্যাপস লক অন থাকলে অফ থাকলে যাই থাকলে ওই আপনার প্রোগ্রাম থেকে যে টাইপ থেকে এটা সিলেক্ট করা, আমি দেখাই দিচ্ছি। টাইপ থেকে টেক্সট নেন, আসুন। লরেন্স লেখাটা তো এখানে আসেন, এই যে এটা জ্বালানো দেখছেন সবগুলো বড় হাতের। এটা মার্ক করা আছে ভাবে, এটা উঠে দিবেন। জি স্যার, অবশ্যই। আর একটা কাজ করছিলাম স্যার, ওইটা মানে টেক্সটই বসাতে পারিনি। স্যার এই প্যানেলটা একটু আমাকে একটু ক্লিয়ার করে দিলে ভালো ছিল স্যার। এই প্যানেলটা আমি বুঝি না। কোনটা? এই যে এখন যে দেখালেন টাইপিং এর ইয়েটা, এখানে এটা? হ্যাঁ। আচ্ছা, এই বিষয়গুলো এখানেও আছে, আবার এখানেও আছে। তো এখান থেকে যদি আমি ব্যবহার করি এই যে ফিট, এই ফিট 40 ফিট, এক্সট্রা বোল্ড, রেলিওয়ে, এখানে ফন্টের নাম দেওয়া আছে রেলিওয়ে। আর আছে হচ্ছে কি আরগুলো নেই, এই যেগুলো আছে এগুলো এখানে নেই, এগুলো প্যারাগ্রাফে গেলে আবার পাবেন। এখানটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে ফন্টের নাম চেঞ্জ করা, বোল্ড, রেগুলার, লাইট, এগুলো এখান থেকে চেঞ্জ করবেন। এই যে এখান থেকে সাইজটা চেঞ্জ করবেন, 72 পর্যন্ত ডিফল্ট দেওয়া আছে, বাট আপনি টাইপ করতে পারবেন। এখানে হচ্ছে একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব, বুঝতে পারছি? এই যে ইন্ডিকেটরটা ফলো করবেন, উপরে একটা লাইন এ, নিচে একটা লাইন এ। তো একটা লাইন থেকে একটা লাইনের কতটা দূরত্ব হবে? এই একটা লাইন এরকম ঘন হবে, একটা লাইন এখানে, একটা লাইন এখানে, একটা লাইন এখানে, স্পেসিংটা করার জন্য লাইন স্পেসিং ইন্ডিকেটরগুলো ফলো করবেন, কেমন? তো এটা হচ্ছে এখানে যখন দিবেন
চাপাবে, মাইনাস করবে, এদিক কোন দিক থেকে, এদিক থেকে। তো এটা ইউজ হয় না খুব বেশি, ইউজ হচ্ছে কোনটা, আমি যেগুলো ইউজ হয় সেগুলো বলে দিচ্ছি। এটা লাগবে, এটা লাগে মাঝে মাঝে, আর এটা লাগে। এটা হচ্ছে একটা ক্যারেক্টার থেকে একটা ক্যারেক্টারের দূরত্ব। যখন দেখা গেলো এখানে লেখা আছে জন দই গ্রাফিক ডিজাইনার, কিন্তু জন দই লেখাটা বড় হওয়ার কারণে এত বিশাল, কিন্তু গ্রাফিক ডিজাইনার লেখাটা যদি আমি এত বড় দিতে পারি না, এটা তো আমাকে অবশ্যই দিতে হবে ছোটো করে, 5-6 দিতে হবে, কিন্তু এটা আমি 20 দিলাম একটা কথা। কিন্তু আমার নিচের লাইনটা, এটাকে আমি কপি করতেছি, Ctrl+C Ctrl+V, এর মধ্যে এটা পেস্ট করলাম। কিন্তু এখানে লেখা থাকবে গ্রাফিক ডিজাইনার, এখানে লেখা থাকবে জন দই। তো আমি গ্রাফিক ডিজাইনার যে লেখাটা বা ট্যাগলাইন হেয়ার যে লেখাটা, এটা তো আমি অবশ্যই লাইট ইউজ করব। আচ্ছা, করলাম। এখন এটাকে আমি অবশ্যই এটার থেকে ছোটো সাইজের হবে, সাইজে এটা 10 দিলাম। ওকে, এটাও দিলাম। দেখা যাচ্ছে কি আমি চাচ্ছিলাম এখান থেকে এই পর্যন্ত পুরো লেখাটা থাকবে। তো এই একটা ক্যারেক্টার থেকে একটা ক্যারেক্টারের দূরত্ব আমি কোথা থেকে বাড়াবো, এটা আমি এখান থেকে বাড়াবো। এই যে বাড়তেছে, ঘুরাচ্ছি, স্ক্রল করতেছি, মাউসের কিটা, স্ক্রল কিটা, মাঝখানে যে কিটা আছে এটাকে আমি উপর দিয়ে ঘুরাচ্ছি, যে সাইজটা বাড়তেছে। ঠিক যেখানে গেলে আমার ওকে, ঠিক এখানে গিয়ে আমি থামবো। কারণ আমার লেখার সাইজও বড় করতে হয় নাই, ফন্ট সাইজও বড় করতে হয় নাই, কিছুই করা লাগে নাই, বোল্ডও করতে হয় নাই, জাস্ট কী হয়েছে, স্পেসিংটা আসছে। এবার আসেন, এই যে বলছিলাম একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব, এই যে আইটা পির মধ্যে ঢুকে রয়েছে, এটাকে ঠিক করার জন্য আপনাকে ক্যারেক্টারে যাওয়া লাগবে। এই যে এই অপশানটা এখন ব্যবহার হচ্ছে, এটা তো এটা হচ্ছে এই যে 20 দেন, কত দিলেন, এটাই তো, তাই না? স্যার এই যে ঘুরাচ্ছি উপরের দিকে, দূরে যাচ্ছে একটা লাইন থেকে একটা লাইন, জি স্যার। স্ক্রল করবেন, এখানে একটা ক্লিক করে স্ক্রল করার নিচের দিকে, এখন স্ক্রল করতেছি, এই যে ঢুকতেছে। তো একটা লাইন থেকে একটা লাইন দূরত্ব ঠিক এখানে, এটার জন্য এটা পারফেক্ট। তো আমি ওকে দিয়ে দিলাম এই কাজটা, এটা গেল। আসছে পরের অপশনগুলো, কি হলো, চাপায়, টেক্সটকে চাপানো, কিন্তু আমরা তো এটা কখনোই করবো না, জি স্যার, এটা সৌন্দর্য নষ্ট করে ফেলে। এটা কখনোই করা যাবে না, সৌন্দর্য নষ্ট না। এটা হচ্ছে এই ফন্টটা যে বানাইছে সে যদি দেখে আপনার বিরুদ্ধে, মানে এটা যদি এটার কপিরাইটিং সে যদি ওভাবে রাখে যে কপিরাইট মেনুতে যদি সেটা উল্লেখ থাকে যে আমার ফন্টটাকে যদি কেউ আমার ফন্টকে কাস্টমাইজ করে, সেক্ষেত্রে সে আইনতভাবে আমি দাবি রাখি, শাস্তি দাবি রাখি। কপিরাইট যে ওয়েব কপিরাইট যেগুলোতে হয়, আমরা যে এখন বর্তমানে আইসিটির আইনের ধারাগুলো আছে না, ওয়েবসাইটে ক্রাইম, পোস্ট ক্রাইম, কমেন্ট ক্রাইম, স্পামিং, তারপরে হ্যারাসমেন্ট, ফোর্স, তারপরে কি হচ্ছে বই চুরি, একজনের বই চুরি করা, পোস্ট কপি করে আরেক জায়গায় দিয়ে দেয়া, তারপরে কি হচ্ছে সফটওয়্যার ফন্ট, আমার প্রিমিয়াম ফন্ট ডাউনলোড করে ফ্রিতে দিয়ে দেয়া, এগুলো আইনত দণ্ডনীয় অপরাধ। আমার পার্সোনাল ক্রিয়েটিভ ডিজাইন আমি পোস্ট দিছি সোশ্যাল মিডিয়াতে, সেটাকে চুরি করে আরেক জায়গায় এডিট করে নাম পাল্টায় আরেক জায়গায় বিক্রি করে দেয়া, এগুলো ক্রাইম। তো ফন্টটাও তো নিশ্চয়ই কেউ না কেউ বানিয়েছে। তো সে যদি মেনুতে উল্লেখ রাখে যে আমার ফন্ট যদি কেউ কাস্টমাইজ করে, এই জায়গায় সে অপরাধী বা আমি শাস্তি যে দাবি করি, আমার শাস্তি, আমার ফন্ট কাস্টমাইজিংয়ের কারণে আমার কোয়ালিটি নষ্ট হয়েছে, ওর কারণে আমার ফন্টটার বাজার মার্কেট মানে দেখতে সৌন্দর্য নষ্ট হয়েছে, ও এটার বাজারভাবে ব্যবহার করছে, একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে আমার কাজের কোয়ালিটি তো নষ্ট হচ্ছেই। তো দুইভাবে আমরা শাস্তি, অপরাধ, ক্রাইম এগুলোতে আমরা গেলাম না, এগুলো পর্যন্ত আমাদের আসবে না। জাস্ট মেইনলি হচ্ছে আমার এইটা তো যে বানাইছে সে নিশ্চয় কোনো একজন কোয়ালিটিফুল ডিজাইনার, তাই না? ফন্ট বানাইছে যে, আর ফন্টটা গ্রাফিক রিভারে ইউজ হয়, বা অন্য যেহেতু এটা যদি রিলিভ হয় তাহলে তো গ্রাফিক রিভার ইউজ হয়। গ্রাফিক রিভার ইউজ করে মানে হচ্ছে কি, ফন্টটা অবশ্যই কোয়ালিটিফুল। একটা কোয়ালিটিফুল ডিজাইনকে আমি এটাকে যখন আমি আমার মতো করে কাস্টমাইজ করে ফেলি, আমার ভিতরে কতটুকু কোয়ালিটি আছে আমি কিন্তু জানি না, কিন্তু গ্রাফিক রিভারের কতটুকু কোয়ালিটি সেটা আমি জানি। তাহলে আমি যখন জানি যে এই মানুষটার ভিতরে এই গুণ আছে, আর একটা মানুষের ব্যাপারে আমি জানি না যে এর ভিতরে এই গুণটা আছে কি নাই, তখন আমি অবশ্যই কাকে ফলো করবো, যাকে জানি তাকেই তো। সো গ্রাফিক রিভার সম্পর্কে যেহেতু আমি জানি যে গ্রাফিক রিভারে যা কিছু থাকে মোটামুটি ওগুলো কোয়ালিটিফুল বাজারের মান অনুযায়ী, তো সেক্ষেত্রে গ্রাফিক রিভার যেভাবে ইউজ করতেছে আমি ওভাবে ইউজ করবো। এর ব্যতিক্রম যদি আমি আমার ক্রিয়েটিভিটি দেখাইতে চাই, যদি ব্যতিক্রম ব্যবহার করি, সৌন্দর্য কমতেও পারে, বাড়তেও পারে, কিন্তু এখানে বাড়ার সম্ভাবনা 5%, সৌন্দর্য কমার সম্ভাবনা 95%। ওকে, এটা করা যাবে না Ctrl+2 দিয়ে, অথবা এই অপশনটা দিয়ে এই কাজটা করা যাবে না। এটা কোনো কারণে রাখছে, হয়তো ওই ধরনের কোনো কাজ আছে, বাট আমাদের লাগতেছে না। এটা বুঝে দিতে পারছি? এটা হচ্ছে দূরত্ব, মানে হচ্ছে পাশাপাশি চাপানো। এই 50 দিচ্ছি, 50 দিয়া এন্টার চাপলাম, কি হলো, ডান বাম থেকে চাপানো। এটাও আমরা করবো না। এরপর আসেন ইতালিক, সবগুলো বড় হাতের। ইতালিক ফিক্সড করা আছে, যে এখন ইতালিক রয়ে গেছে, আমি আবার দিয়ে দিলাম। এখানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা বড় হাতের, এরপর ওগুলো ছোটো হাতের। এই যে দেখেন, এটা বড় হাতের, বাকিগুলো ছোটো। এখানে সেম, প্রত্যেকটা ওয়ার্ড একটা সেন্টেন্সের মধ্যে যদি 100টা ওয়ার্ড থাকে, এখানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা বড় হাতে থাকবে, আর বাকিগুলো
ছোটো হাতের। এর মধ্যে এখানে সোজা করে দিলাম ইতালিক, এখানে দিলে কী হয়, আবার এখানে দিলে কী হয়, টেক্সট বক্সের সরি এটা না, টেক্সট বক্সের কর্নার থেকে কাজ করে, এটা টেক্সট বক্সের নিচে থেকে কাজ করে। আমার টেক্সট বক্সটা যে পরিমাণ ওই পরিমাণে আন্ডারলাইন এগুলো খুব বেশি লাগে না, আর ক্রস লেখাটাকে কেটে দেয়, এটা লাগে মাঝে মাঝে, অতটা বেশি না। এই পর্যন্ত জানলে এনাফ, বাকিগুলো আমি সবগুলো ক্লিয়ার না, আমি এইটুকু জানি, যেটুকু জানি আমি দেখা দেওয়ার চেষ্টা করছি। আর বাকি এখানে যেগুলো দেখাইছি সেগুলো দিয়ে আপনি সব কিছু পার করে আসতে পারবেন, আটকাবেন না কোথাও। আর বাকিগুলো দিয়ে হয়তো জানলে হয়তো অ্যাডভান্স লেভেলের কিছু শেখা হবে, আর আমি এগুলো আমার লাগে না, আমি অ্যাপ্লাই করে দেখিনি। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখানে কি শার্প নান, আচ্ছা দিলে কী হয় আমরা একটু দেখি অ্যাপ্লাই করে। এই যে শার্পনেস কমে গেছে, যে খসখসে খসখসে একটা ভাব দেখতেছেন আপনারা, জুম করবো, দেখছি স্যার। এই যে আমি জুম করতেছি, তাহলে ক্লিয়ার দেখবেন প্রত্যেকটা টেক্সটের মধ্যে একটা খসখসে ভাব। জুম করি, ওকে, এই দেখছেন পাশাপাশি কী হয়েছে এটা। এগুলো অ্যাকচুয়ালি আমি বলতে হবে সেরকম না, আপনারা একটু অ্যাপ্লাই করে দেখুন কোনটাতে কী আছে। যে শার্প একদম সমান হয়ে গেছে দেখছেন। তারপরে আসেন এই যে ক্রস, কিছু একটা চেঞ্জ হয়েছে, চোখে পড়তেছেন আমাদের। স্ট্রং একটু সুন্দর হয়েছে, আরও স্মুথ, একটু ছোটো ছোটো হয়ে গেছে। এখানে আছে উইন্ডোজ এলসিডি, একটু রাউন্ডেড হয়ে গেলো কর্নারগুলো। উইন্ডোজ কোনো চেঞ্জ আসে না, তো আমরা অলওয়েজ শার্প টাইপ ব্যবহার করবো, কারণ আমি শার্প ব্যবহার করে আসতেছি এখন পর্যন্ত। ওকে, শার্পই তো ছিল তাই না? হ্যাঁ, তো আর বাকি এখানে এই কয়টা লাইন আছে, এগুলো আপনারা ইউজ করে দেখবেন। এদিকে সময়টা কম কাটাই, অলরেডি আধা ঘন্টা চলে গেছে, ওটা করে দিয়ে 1 ঘন্টা লাগবে। ডিলিট করে দিলাম, কাজ একটা বাকি আছে, ওটা রিভিউ করি। এটা কি, এটা পিছনে এটা কি, কোনটা স্যার? পিছনে এটা কোনটা এই যে পিছনে এটা, স্যার? এটা স্যার ঢালাই স্যার, এটা ছবিতেই ছিল। এই যে এগুলা প্লেটগুলো এরকম লম্বা লম্বা, স্যার এরকমই ছিল স্যার, আমি ছবির শেপ নষ্ট করে। ঠিক আছে, এগুলো শেপ না ডিজাইনও না, এগুলো হচ্ছে কি ছবি, তো তার মানে হচ্ছে প্লেটগুলো লম্বা লম্বা, কিন্তু চোখে কিন্তু ডিস্টার্ব করে। দেখেন পারফেক্ট লম্বাও না, পারফেক্ট গোলও না। ছবিটা স্যার সবটা একটা ছবি। বুঝছি আমি, এগুলো তো ছবি, এগুলোকে চাপানো হয় না, কিন্তু প্লেটটা হয়তো এরকম লম্বা টাইপের। তো খেয়াল করবেন বিষয়টা হচ্ছে আপনি এটাকে মডিফাই করবেন পরে, এখানে একটা গোল ছবি ব্যবহার করবেন, একদম পারফেক্ট গোল একটা ছবি ব্যবহার করবেন। এই দুটাও গোল ছবি ব্যবহার করবেন, এটাও গোল ছবি ব্যবহার করবেন, বাকি তো সবগুলো গোল আছে, এটাও গোল ছবি ব্যবহার করবেন। এরপরে দেখবেন কোয়ালিটি চেঞ্জ আসে কিনা। তারপর আমরা বললেন এই যেগুলোও গোল ছবি ব্যবহার করবেন, একদম গোল প্লেট, গোল থালা, কেমন স্যার খুঁজছি সব পাই না। দেখবেন ইমপ্রুভ হবে। আপনি এটা যদি চেঞ্জ করেন পুরোপুরি শিপ দিলে যেমনটা গোল হয়, ওই রকম গোল গোল প্লেট আছে খাবার দেয়া, ওই প্লেটগুলো ব্যবহার করেন, দেখবেন কোয়ালিটি চেঞ্জ আসবে। হয়তো ছিল এমনটা, কারণ প্লেট তেমনটা হয়, লম্বা প্লেট তো হয়, অস্বাভাবিক না, ঠিক আছে, কিন্তু একটু চেঞ্জ করে দেখবেন। খারাপ না, ভালো হচ্ছে, কাজ করতে থাকেন। মরিচগুলো কি পিএনজি? স্যার সবটা উপরে টোটাল সবটা একটা ছবি স্যার, এর জন্য একটু স্যার বলতেছি। আচ্ছা আচ্ছা, পুরোটা একটা ছবিতেই উপরে জি স্যার, উপরটা ওই হলুদ একটা আচ্ছা আচ্ছা, এই যে বড় এই রাউন্ডের বাইরে এই পুরোটা একটা ছবি, একটা ছবি। তাহলে ছবিটা চাপাইছেন কনফার্ম? না স্যার, একটু কথা বলেন। চাপান নাই? না স্যার। শিওর? স্যার কোনগুলো স্যার? এখন তো স্যার আমার কাছে সত্যি সত্যি কি লাগবে? ছবিটা ভালো কোয়ালিটি, এরকম হাই কোয়ালিটির ছবি ব্যবহার করুন, একদম হাই কোয়ালিটি অস্থির ছবি, এরকম ভালো ছবি ব্যবহার করুন। ডিজাইন মনে হবে যেন ডিজাইন, কিন্তু আমি এরকম বুঝতে পারিনি এটা যে ছবি, কালার মিল থাকার কারণে বোঝা যায় না। জি স্যার। এই ধরনের ছবি ব্যবহার করবেন, কারণ যে ডিজাইনের ছবি থাকে এটা মাথায় রাখবেন সবসময়, যে ডিজাইনের ছবি আছে সেই ডিজাইনের অর্ধেক ভান্নে ছবি একা,
ছবি নেয় 50% বার, আর পুরাটা নেয় 50% বার। আর যে ডিজাইনের ছবি নেয় সেই ডিজাইনে পুরো ডিজাইনটা ডিজাইন শেপের উপরে থাকে। শেপ অ্যালাইনমেন্ট, শেপ না, জি স্যার। শেপ অ্যালাইনমেন্ট বাকি অবজেক্ট সবগুলো মিলেই 100। কিন্তু ছবির ব্যবহার হলে সবসময় মাথায় রাখবেন হাই রেজলিউশনের ছবি হতে হবে, কালারের সাথে ম্যাচিং রেখে ছবি হতে হবে। এর বাইরে ছবি ব্যবহার করলে ছবিটা হবে না আসলে। জি স্যার। স্যার লোগোটা স্যার কপি করছি, মানে নিজে ইয়ে করছি। পেন্টুলে করে না? জি স্যার, পেন্ট করবো। ভালো হয়েছে। আমি আগেই বলে রাখতেছি আমি খুব ভালো ম্যানিপুলেশন পারি না, বাট বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। আমি করে যাবো, আপনারা না বুঝলে প্রশ্ন করবেন কোনটা কীভাবে করতেছি। কারণ টুলসগুলো আগে বলা হয়েছে, আগে বলতে বলতে করা হয়েছে, আশা করি এখন আর বলে বলে করা লাগবে না, একই টুলসগুলোই ব্যবহার করবো। ম্যানিপুলেশন এটা করা ট্রাই করবো। সো এটাকে আগে থেকে ওপেন করে রাখি, একটা ডকুমেন্টে থাকুক এটা। এটা এখন রাখার প্রয়োজন নেই, কন্ট্রোল দিয়েছি দেখি এই ট্যাবটাকে জাস্ট এই পাশে রাখতেছি, এটা এখানে থাকে। তো আমরা দেখবো প্রথমে আমি বলছি কি আকাশ, সেদিন করতেছিলাম অর্ধেক। তো ছবিগুলো আপনাদেরকে কালেক্ট করতে হবে, এই যে ছবি কালেক্ট করা ছবি আগে কালেকশন করছি নেট থেকে, পর আমার যে এখানে যে এডিট করা লাগছে যেখান থেকে মেয়েটাকে রিমুভ করে নিছি, আকাশটা রিমুভ করে নিছি, ইয়াটা স্পেলটা রিমুভ করে নিছি, এখান থেকে একটা উইং রিমুভ করে নিছি, রাস্তাটা রিমুভ করে নিছি, ধান ক্ষেত রিমুভ করে নিছি, আকাশ কিন্তু রিমুভ করি নি। ওকে, এগুলো রিমুভ করে আরেকটা ফোল্ডার রাখছি যে এডিটেড পিকচার। এখানে দেখেন এই যে আমার যে রিমুভ করা বিষয়গুলো দেখাচ্ছি, উইং, সরি ওপেন করে ফেলাম না, ভিতর থেকে দেখতেছি তো থাকো কিনা লাগবে। তো এই যে এখানে ক্লিক করলে এই পাশে শো করতেছে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড নেই, যে রিমুভ করে নিচ্ছি, এটাও ধান ক্ষেত, রাস্তা। আগে ছবি আপনি ছবি দেখে দেখে কালেক্ট করে নেবেন আমার কোন রাস্তাটা পারফেক্ট, ঠিক ওই রাস্তাটা ডাউনলোড করে নেবেন, যে উইংটা পারফেক্ট মনে হয় ওই উইংটা ডাউনলোড করে নেবেন, ওইভাবে করবেন কাজগুলো। এর মধ্যে আমার প্রথম লাগতেছে কি আকাশ, আকাশটা তো কোনো রকম এডিট করা হয়নি, প্রয়োজন হয় নাই, সো এটা এখানে থেকে গেছে, নিয়ে নিলাম। দুটোকে একটা করে নিচ্ছি ছবি, কারণ আমাকে এটাকে এডিট করা লাগবে একটু। এরপরে যাবো ক্লোন স্ট্যাম্পে, আমার প্রয়োজন অনুযায়ী আমি বড় ছোটো করবো এটাকে। এই যে দুটো সিমিলার ব্যাপারটা বোঝা যাচ্ছে কি, এদিকে থেকে এদিকে একই, মানে একই ছবিটার আমি দুইবার ব্যবহার করছি, এটা বোঝা যাচ্ছে। তো এটা রিয়েলিটি নষ্ট করতে হবে। তো এটা যদি আমি দুইটার ফ্রেম বা সে ইয়াগুলো মেঘের ভাঁজগুলো নষ্ট করে দিই, তার মানে মনে হবে যেন পুরোটা একটা ছবি। এটা আমি নষ্ট করে দিচ্ছি, নষ্ট করতেছি অ্যাকচুয়ালি আমার প্রয়োজন অনুযায়ী আমি কাজটা করতেছি। এটা এখান থেকে কপি করলাম, এখানে একটু ম্যাক দিয়ে দিলাম, এটা উপর থেকে একটু পেয়ে গেছে, এগুলো আগে অ্যাকচুয়ালি এখান থেকে নিয়ে ব্যবহার করি, এটি মিলে যাচ্ছে। এখান থেকে ম্যাকটা কপি করে এই পাশে একটু ম্যাক দিই, তো বোঝা যায় যে একই রকমের ম্যাক। এটা দূরে দিই একটু, যে একটা দাগ পড়ে গেছে, সেরকম দূরে দেওয়া যাবে না, কারণ বলছি এমন ক্লোন স্ট্যাম্পের কপিগুলো এমনভাবে কপি করতে হবে একদম কাছ থেকে নিতে হবে। এখানে পুরো বিষয়টাকে আরেকটু উপরের দিকে আরেকবার বাড়াই দিই, এটা চেঞ্জ হয়ে গেছে। এই পাশে পাশে এখন আর মিল আছে, একটু করে মিল চলে যাবে, হচ্ছে না এটা। এখান থেকে নিচ্ছি,
এদিকে দিচ্ছি, এখানে একবার দিয়ে দিলাম, এখান থেকে একটু নিয়ে দিয়ে দিলাম। এই পাশটা, এই জায়গাটা আর এই জায়গাটা মিল, এখানে চেঞ্জ করতে হবে। এটাকে নিলাম না, এটা ব্যবহার করবো না, এখান থেকে নিয়ে এটাকে ঢাকি দিব। তো দুইটার পার্থক্য হয়ে গেছে, এই যে চেঞ্জ, এটার এটা মিল না। এখন আর এই কর্নারগুলো চেঞ্জ করে দিচ্ছি, এই যে 2-3 বার কপি করে পেস্ট করে দিচ্ছি, তো এটা চেঞ্জ হয়ে গেছে। এই জায়গাটা চেঞ্জ করে নিতে পারি চাইলে। বুঝতে পার্থক্য দুটোর মধ্যে? কন্ট্রোল জেড, এই পাশে আর ও পাশে এখন আর মিল নাই, মাথাগুলো যেন একই রকম মনে হচ্ছে, তো এটা চেঞ্জ করে দেওয়া যাবে। এখান থেকে কপি করে নিই, একটু বাড়িয়ে দিলাম, এখান থেকে একটু ঢাকি দিব, এই যে বাড়তি একটা অংশ করে ঢাকি দিলাম, এটা চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। এই জায়গাটা যে মিল এভাবে আসে মিশছে, এটা আমি একটু পরে ঢাকতেছি। ওকে, এরপর নিব হচ্ছে রাস্তা। ভিতরে কন্ট্রোল পি, ক্লাসে ফিরিয়ে তো রাস্তাটাকে আমি ক্রপ তুলে যাই, ক্রপ তুলে তো পুরোটার উপরে অ্যাপ্লাই হবে। এই যে একটু কর্নার কম, এটা আমার বাড়ানো লাগবে, আমি বাড়াবো না, ডিলিট করে দিলাম, টি সিলেক্ট, কন্ট্রোল জে, কপি করলাম, মুভ টুল, কন্ট্রোল টি, হরিজন্টাল, ওকে, শিপ ধরে টানবো কেন সোজা সোজা যায়, হয়ে গেল। দুটো ধরবো, মার্চ করে নিলাম। এখন লাগবে ধান ক্ষেত, তারপরে একটু দেখি, দেখা যাচ্ছে রাস্তাটা মোটামুটি এতটা এইভাবে চড়া না, মোটামুটি অল্প একটু কামারটা কমানো লাগবে। কন্ট্রোল টি, অল্টার ধরলে চারদিক থেকে ছোটো হয়ে যাবে, আমি শিপ ধরবো, ডান বাম থেকে চাপাবে, অল্টার শিপ দুইটা ধরলে ডান দিক বাম দিক থেকে চাপাচ্ছে, যে অল্টার শিপ দুইটাই ধরলাম এখন, ডান বামেরটা চাপাচ্ছে শিফটে, আর অল্টার চাপাচ্ছে হচ্ছে, অল্টারে করতেছে হচ্ছে দুই দিকে একসাথে কাজ করতেছে, এইটুকুই আমার চলে। আর এদিকে আমার বাড়ানো লাগে, শুধু শিফট, এখন শুধু শিফট, এক পাশ বাড়তেছে, এক পাশে আর কোনো দিকে 3 পাশ দাঁড়ায় আছে। এটা আরেকবার দেখে আসি, হচ্ছে আকাশ আরও নিচে, রাস্তা একটু নিচে নামবে, কন্ট্রোল টি, শিফট ধরবো, এত নামাই নিলাম, ওকে, আকাশটা ধরবো, কন্ট্রোল টি, মুভ করি, এরপর অল্টার ধরে বড় করতেছি, ঠিক এই পর্যন্ত আসা পর্যন্ত আসছে। একটা অংশ ব্যবহার করে একটা অংশ বাদ দিয়ে দিলে দেখা যায় কি এমনি ব্যতিক্রম, দেখা যাচ্ছে সেন্টারটা মুভ হয়ে যায়। আমার সেন্টার লাগবে, কারণ হচ্ছে আমি এখানে দাঁড় করিয়ে এই বিষয়টা ঢাকবো। ওকে, হইল। এখন দেখা যাক কত বাই কত আছে এখানে। এখানে ধরেন 60, এখানে আছে 50, আমাদের মিলে এখানে দেখি 60
60-এর 50টা 110 হয়ে যায়, 60-40, 60-40, ঠিক আছে। এখন ধান ক্ষেতটা কাস্টমাইজ করবো, কন্ট্রোল টি। পুরো ডিস্টোর্ট করে নেন, একটা কোণা যদি টানতে চান। হয়ে গেল ধান ক্ষেতটা, এটা চাপান যদি প্রয়োজন মনে করেন, তো আপনি রাস্তার উপরে রাখতে পারেন একটু, তো ধান তো উঠতেই পারে রাস্তার দিকে। এই আকাশ আর ধান ক্ষেতের মাঝে যদি সাদা কোনো রকম ফাঁক থাকে, তাহলে নিচে সাদা ব্যাকগ্রাউন্ড শো করবে। এই যে দেখেন, এই যে ফাঁকা আছে, ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, তাহলে হচ্ছে ধান ক্ষেত্রে কন্ট্রোল টি দিয়া একটু উপরের দিকে টানতে হবে, কোনো কিছু না ধরেই। শিপ ধরতে হবে অবশ্যই, না সরি, কোনো কিছু না ধরলে আপনার এটা চারদিক থেকে একসাথে বড় হচ্ছে। আবার এদিকে যদি ধরি, এদিকে ফাঁকাটা হয়ে যায়, তারপরও আমাকে ধরতে হবে এদিকটা, আমি ডিস্টর্ট করে মিলাবো, ডিস্টর্ট, ওকে মিলে নিলাম। ধান ক্ষেতটা কপি করতেছি, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, হরিজন্টাল মুভ টুল, এরপর দেখে আসি মোটামুটি মিলে কিনা বিষয়টা। রাস্তাটা দেখা যায় যে অনেক বেশি লম্বা আমারটা, কিন্তু ওটা অল্প একটু, তো আমার এত লম্বা রাস্তার প্রয়োজন না, যেহেতু আমি একটু কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নেব। দেখি এবার মিলে কিনা, মিলবে আশা করি। আপাতত এখন আর এগুলো থেকে মার্চ করতেছি না, একটা গ্রুপে রাখি। যদি আমার যদি মেয়েটাকে মিলানোর জন্য কোনো কারণে যদি ধান তাকে ধান যদি ডানাভাবে ঘাস মুভ করা লাগে, ঘাসটাকে যদি আমি ডানাভাবে মুভ করাতে চাই, সেক্ষেত্রে আমি যদি দুটোকে এক করে ফেলি, তখন আমি আলাদা আলাদা মুভ করাতে পারবো না। সেজন্য আমি দুটোকে আলাদা রাখছি আপাতত, পরে ঠিক করবো, এরপর নিয়ে আসবো। তো আমি পুরো একদম হুবহু ওই ছবিটা পাই নাই, সমস্যা নেই, আমারটার মধ্যে একটু পার্থক্য থাকুক। কন্ট্রোল টি, কন্ট্রোল সরি কন্ট্রোল পরে দিতে হবে, কন্ট্রোল সেন্টার হচ্ছে এটা, কন্ট্রোল ডি, বাট আমার সেন্টারে বোঝা যাচ্ছে না, সমস্যা নেই, ছবিটা একটু ফ্রেম ঠিক থাকবে না, তারপর আমাকে সেন্টারটা ফলো করতে হবে এই জায়গার। দেখি আবার মিলটা দেখি কতটুকু। এর মধ্যে গেছে মাথার উপর আকাশ, ওর ধান ক্ষেতটা উঁচা, আকাশটা ডাউন, আমার আকাশটা উঁচা, ধান ক্ষেত ডাউন। মিলিয়ে নিব এটা, কন্ট্রোল টি, এখানে এই জায়গাটা একটু ফলো করেন, মিলিয়ে মোটামুটি। আবার উইংটা নিয়ে আসি, উইং লেটটা নিচে যাবে, নিচে নামাই দিলাম, তো উইংটা পারফেক্টভাবে বসাই। এখানে দিলে তো পারফেক্ট মনে হয় না, কারণ হচ্ছে এই যে এটা এখানে দিলে পারফেক্ট মনে হবে, ঠিক যেখানে দিলে ঠিক রিয়েলিস্টিক ভাবটা আসে। তো ওদেরটা একটু ফলো করি, কোন বরাবর রাখছে, সিনা বরাবর, তো আমারটা সিনা বরাবর নিতে গেলে ঠিক আছে, এটা স্পেস রাখি, ঠিকই আছে, এইভাবে থাকুক। এরপর এটা কপি করতেছি, কন্ট্রোল টি, হরিজন্টাল, ওকে, দুইটাকে সমান বডি থেকে সমানভাবে রাখার ট্রাই করবো, তো দেখা যাচ্ছে সমান আছে,
একদম বরাবর সমানই আছে। তো এই দুইটাকেও এখন আপাতত কোনোভাবেই মার্চ করা যাবে না, কারণ আমাকে এগুলো পরে কাস্টমাইজ করতে হবে। কন্ট্রোল জি, এটা গ্রুপে থাকুক। আচ্ছা, দিলাম। এরপরে এই ম্যাডামের হাতে দেখা যায় কি একটা ছবি আছে। তো আমাদের এখানে যদি কিছু একটা দিতে চাই, দেখি আমরা কী দেওয়া যায়। তলোয়ার ইংলিশ কি? Sword. বানান করেন। SWORD. LWORT। D. ডি। হ্যাঁ। এই তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। এই যে চলে গেছে অনেক বেশি অংশ। শর্ট ওয়েতে করার সুযোগ নাই, পেন্টুল দিয়ে করতে হবে। লাগুক, সময় লাগুক, কাজ সুন্দর হতে হবে, এটা হচ্ছে কথা। সময় তো দিবই। আমি এখন পর্যন্ত নর্মালি একটা কার্ড আমি চাইলে, বিজনেস কার্ড চাইলে আমি 1 ঘন্টা করতে পারি। কপি করতে গেলে 20 মিনিটে করতে পারবো বা 30 মিনিটে করতে পারবো, যদি আমি টাইম দিকে খেয়াল করে যদি আমি 20 মিনিট মধ্যে করবো, সেরকম চ্যালেঞ্জ নিয়ে যদি বসে, তাহলে আমি 20 মিনিটের মধ্যে করতে পারবো যে কোনো কার্ড। আর আমি যদি এরপরে আসি, মানে টাইম দিয়ে খেয়াল করবো না, এমনি নর্মালি কপি করবো, সেক্ষেত্রে আমার 30-40 মিনিট সময় লাগবে। এর বাইরে যদি আমি ক্রিয়েটিভ করতে যাই, সেটা আমি যদি কোনো কিছুকে মডিফাই করে করতে যাই, সেক্ষেত্রে আমার সময় লাগবে 1 থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা ধরেন। মডিফাই করবো, একটা ডিজাইনকে কপি করে মডিফাই করবো, ঘন্টাখানিক সময় লাগবে। এরপর সেটাকে যদি আমি 100% ক্রিয়েটিভ করতে চাই, সেক্ষেত্রে আমার সময় লাগবে ধরেন সর্বোচ্চ 2 ঘন্টা, কিন্তু আমি এটাকে সময় দিই, সর্বোচ্চ সময় দিই 1 দিন পর্যন্ত সময় দিই। পুরো এক রাতও করি কখনো কখনো। নিজে এমন ক্লায়েন্ট এমনটা চাইছে যে কোনো রকম কোনো কনফ্লিক্ট থাকতে পারবে না, তো তাকে তার মতো করে দিতে হলে আমাকে সময় দিতে হবে। আর আমি যদি তাকে সময় দিয়ে তাকে মন জয় করতে পারি, আমার তো লস নেই। আরও কত কাজ আসবে। আর আমি হুটহাট করে দিয়ে দিলাম, এই প্রজেক্টটাই কমপ্লিট করলাম, বাট পরের প্রজেক্টের জন্য সে আমাকে কোনোদিন আমার কাছে আসবে না। টাকা পাইলাম, আজকে টাকা পাই লাভ কি? কিন্তু কথা হচ্ছে যে এমনটা হতে পারে যে আজকের প্রজেক্টের জন্য যদি সময় দিই আমি, আরেকদিন তো আসবে, বরং খুশি যদি হয় সে, এরকম ঘটনাও ঘটছে যে $25 অর্ডার, বকশিস দিয়েছে $30। কাজ ছিল 25 টাকা, সেই কাজে যদি বকশিস হয় 30 টাকা, তো কতটা স্যাটিসফ্যাকশনের পরে এটা সম্ভব? আপনাকে অবশ্যই সময় দিতে হবে, যে কাজই হোক সময় লাগবে, এটা তো সহজ কাজ, এটা কোনো বিষয় না, পরে করবেন বা তাড়াতাড়ি কোনো রকম চালাই দিই, এরকম চিন্তা ভাবনা করা যাবে না। সময় নিতে হবে, সর্বোচ্চ সময় নিয়ে কাজ করতে হবে। এই যে আমি চাইলে এটা হুটহাট করে ফেলতে পারি, তারপরও আরও দীর্ঘ টান দিয়ে করতে পারি, কিন্তু করবো না। কারণ আমি জানি যে যেখানে যে ক্লিকগুলো করতেছি, এগুলো যদি আমি পারফেক্টভাবে দিয়ে যাই, তাহলে আমার এটা পারফেক্টভাবে হবে। কিন্তু এমনিতে আমি কাজটা তো চালিয়ে নিতে পারি, তবু আমি করতেছি না, কারণ আমি মাথার মধ্যে রাখতেছি কাজ দেখাচ্ছি কী হয়েছে, তো আমার প্র্যাকটিস হচ্ছে। এভাবে প্রত্যেকটাতে নিজের কিছু ইমপ্রুভ হয়, প্র্যাকটিস হিসাবে ধরে নেবেন। বা আগামীকালকে লক্ষ্য রাখি কাজটা, যে কোনো কাজ কমপ্লিট করে দেন, আগামীকালকে যেন আমাকে প্রয়োজন পড়ে, সেরকম যেন রেজাল্ট এখান থেকে আসে। এইসব চিন্তা করে করবেন, তাহলে দেখবেন কাজ ভালো হবে। পেন টুলের প্র্যাকটিস তো আলাদা করে সময় নিয়ে করা হয় না, এখন একটা কাজ করতেছি, এটা প্র্যাকটিস হয়ে যাক। স্যার পেন টুলের একটা জিনিস স্যার ভুলে গেছি স্যার। জি স্যার, ওই স্যার দুইটা মাথা মিলে গেলে আবার ইয়াটা দুই সাইডে ইয়াটা বের করে কিভাবে জানি 5 নাম্বার পেন টুলের 5 নাম্বার টুল কনভার্ট টুল দিয়ে কনভার্ট টুল দিয়ে একটা টান দিবেন, ক্লিক করে একটা টান দিবেন।
হচ্ছে না। স্যার অন্য দেশে যারা গিকগুলো বানাচ্ছে স্যার ওদের মানে কনসেপ্ট গুলো কি অন নিজের কনসেপ্ট দিয়ে বানাচ্ছে নাকি স্যার কপি থেকে বানাচ্ছে? কিসের গিগের জন্য ইমেজগুলো? জি স্যার। নিজের কনসেপ্ট, তবে কীভাবে করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। ক্রিয়েটিভ কাজ কীভাবে করা লাগে সেটা হয়ে আসছে। নাহলে আপনি সারাদিন করবেন কিন্তু দিন শেষে আসবেন তো আপনার এখনকার অ্যাকচুয়ালি আপনিই বলেন না আপনার কতদিন হয়েছে এই লাইনে আসছেন, যে বা 5 মাস 6 মাস 5 মাস এমন হচ্ছে, এর তো বেশি, এর থেকে তো বেশি না, এতদিনও না, তারপরে ধরেন 6 মাস হয়ে গেল ধরে নিলাম। তো 6 মাসে কি একটা কোয়ালিটিফুল ক্রিয়েটিভ ডিজাইনার হওয়া যায়? মানে ক্রিয়েটিভও আবার কোয়ালিটিও থাকবে 100%, 100% কোয়ালিটিও থাকতে হবে, 100% ক্রিয়েটিভ হইতে হবে, এটা তো পসিবল না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্রিয়েটিভ কাজ করার ওয়ে আছে, ওয়েটা ফলো করতে হবে, ওটা আমি দেখাই দিব না। ওকে স্যার। যখন গিগ করবেন ঠিক এই যে আমি চাইলে এই পাশটা এখন রিমুভ করতে পারি, আমি দেখছি দুইটার একই রকম, এই পাশে যাও পাশেও তা, আমি এটা দুইটা করবো না, দুই পাশ করবো না, এক পাশ করলাম। তো এই যে এক পাশে করছি, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল শিফট আই, ডিলেট, কন্ট্রোল ডি, কন্ট্রোল টি, কন্ট্রোল টি, হরিজন্টাল, কন্ট্রোল টি, বলো ইয়ে জানি না, আই ডোন্ট নো। কন্ট্রোল টি, সেটি কমপ্লিট হয়ে গেছে। এই যে স্পেস নাই কোনো, এটা কিন্তু ডিজাইন, স্পেস না। জি স্যার। এই দুটাকে মার্জ করে নিই, মার্জ, স্যার একটা আঙ্গুল দিয়ে স্যার তোলার উপরে দেওয়া যাবে স্যার একটা আঙ্গুল? অবশ্যই দেওয়া যাবে, এটা না করলে তো এটা হবেই না। ওয়েট, লেজার টুল, এই টুলসের নাম কি? বাড়িতে স্যার এটা কি টুল ব্যবহার করলেন স্যার? ইরেজার, আমরা যেটা পেন্সিলে মুছি, এই যে ইরেজার। যদি আঙুল দেখতে চান, আঙুল ঠিক কোন বরাবর আছে ওই বরাবর দেখতে আমার কষ্ট হয়, তো 50 করে নেই এটারে।
দেখা যাচ্ছে এখানে আঙুল আছে। আরো কমাই নেন 20। ঠিক আঙুল বরাবর মুছেন। কি মুছতেছে সেটা পরে বুঝবেন। ঠিক আঙুল বরাবর মুছতে থাকেন। একশো করে দেন। ঢুকছে হাতের ভিতর। জি স্যার। ধরা জায়গাটা একটু লম্বা হইলে আরও রিল্যাক্সে দেওয়া যেত, কিন্তু এই যে কাটাগুলো তো কখনো আঙুলের ভিতরে ঢুকতে পারে না, এই কাটাটাও আঙুলের মধ্যে পড়তে পারে না। তো ধরা জায়গাটা যদি আরেকটু লম্বা ছুরি নিয়ে ধরতাম বা ডাউনলোড করতাম, তো এটা আগে খেয়াল করতে হবে। লম্বার আছে সেরকম করে নেবেন। এই যে এখানে তো এই যে টাইপ লম্বা ধরার জায়গা আছে, লম্বা এরকম ছড়ি আছে, এটা একটু লম্বা আছে। এই যে লম্বাটা হিউজ আছে, আপনি খুঁজলে পাবেন। এখন চোখের সামনে পড়তেছে না, তো খোঁজা শুরু করলে ঠিকই পড়বে। স্যার এই শরীরের বদলে স্যার যদি স্যার ওই জাদুর কাঠি দেই স্যার। হ্যাঁ, জাদুর কাঠি দেওয়া যেত। হ্যাঁ, জাদুর কাঠি দেওয়া যেত। অথবা আপনি একটা ফুলও ধরা দিতে পারতেন হাতের মধ্যে, একটা গোলাপ, জাস্ট আঙুলগুলো রিমুভ করতে হবে বরাবর, যেন হাতের ভিতরে বোঝা যায়। এখানে একটা জাদুর কাঠিয়ে দেওয়া যেত। হ্যাঁ, কিন্তু মানুষের তুলনায় ছুরিটা বেশি বড় হয়ে গেছে না, রিয়েলিস্টিক লুকটা নাই। এত বড় ছুরি কি হয় নাকি মানুষ থেকে বড় ছুরি? তাহলে জাদুর কাঠির ইংলিশ কি? স্যার হ্যাঁ, ম্যাজিক কি দাও যে স্যার জাদুর কাঠি লিখে ছাড় দেন এসব বলবে। দেখাবে গুগল। ম্যাজিক ওয়ান্ড লাগে। হ্যাঁ হ্যাঁ, ম্যাজিক ওয়ান্ড বা ম্যাজিক স্টিক লিখতে পারেন। ডি 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 হ্যাঁ, ম্যাজিক ওয়ান টুল যেটা আমরা ব্যবহার করি, এই যে ম্যাজিক ওয়ান, এই যে আমরা যে টুল একটা ব্যবহার করি, একটা টুলস আছে না এরকম। জি স্যার। হ্যাঁ, তো এখানে সুন্দর কোনটা? এটা। জি স্যার। জি সুন্দর স্যার। ডিজাইনের সাথে যায়, কোনটা ভালো যায় এগুলো ফলো করতে হয়েছে। পিএনজি দেখাইছে কিন্তু পিএনজি দেয় না, তো রিমুভ করতে হবে। জি স্যার। রেজলিউশন ভালো হয়ে গেছে, আর চাপে বেঁচে গেলাম। কন্ট্রোল টি। এটা আমি একদম রিল্যাক্সে দিতে পারি, ঠিক যেভাবে ইচ্ছে। এবার ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ডার্ক করে দিলে এটা শো করবে, বলে পরের কাজ। আর বাকি আছে কি? আচ্ছা, এটা পেলটা এটাকেও ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইউজার টুল।
যে এটা একদম রিভিজন। এগুলো সময় নিয়ে খুঁজবেন, ভালো পাবেন আশা করি। আমি এটা ওই দিনও তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছিলাম, সময় ক্লাসের মধ্যে ছবি কালেকশন করছিলাম, অনেক সময় লেগে গেছিলো। এই ধরনের ছবিতে কখনো ম্যাজিক ইরেজার ব্যবহার করার চেষ্টা করবেন না। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি সেজন্য, মানে তাড়াতাড়ি সময়টা বাঁচানোর জন্য, কিন্তু এই ধরনের ছবিতে পেন টুল ইউজ করা সম্ভব না। তো আপনি ম্যাজিক ইরেজার ব্যবহার করা যায় সেরকম ছবি নেবেন, অথবা পেন টুল ব্যবহার করা যায় সেরকম ছবি নেবেন। এটা কিন্তু পেন টুল দিয়ে করা সম্ভব না, ম্যাজিক ইরেজার দিয়ে করা সম্ভব না। অর্থাৎ এটা আমার একটা ছবি, যে ছবিটা ব্যাকগ্রাউন্ড সহ ইউজ করার কথা, কিন্তু আমার এখানে যাচ্ছে না, সেজন্য আমি ডিলিট করতেছি। আমি এটাকে পেন টুল দিয়ে উঠে নিচ্ছি। পাত নইলে বাইরের বাকি অংশগুলো চলে আসবে, এগুলো আবার রিমুভ করার প্রয়োজন নয়, থাকার প্রয়োজন নয়, দেখার প্রয়োজন নয়। কন্ট্রোল এন্টার, কন্ট্রোল টি, কন্ট্রোল টি, হরিজন্টাল, কপি করেন, কন্ট্রোল টি, হরিজন্টাল, এটা একটা ডাল বাড়াই দেন। কন্ট্রোল এন্টার, ডিলিট, কন্ট্রোল ডি সিলেক্ট। এটাকে অবশ্যই মার্জ করে নেবেন, আর এটা কোনোভাবে যদি একটু মুভ হয়, এই যে এখান থেকে কাটলাম, এই বিষয়টাতে সমান রাখতে হবে, আলাদা হইলে এটা আপনি ঠিক জায়গায় বসাতে পারবেন। তো রিয়েল লুক আসছে, এটা কোনো মিল আছে? কোনো মিল নাই, একই জিনিসটাকে চেঞ্জ করে নিতে হবে এভাবেই। ওকে, এখন আসি বাকি কাস্টমাইজিং, এডিট। এর মধ্যে আমি দেখব প্রথমে আকাশটা কেমন, আকাশের কালার ব্যালেন্স করতে হবে। এটা কি জানেন, কি টাইপের একটা কালার, ব্লু আর ম্যাজেন্ডা, এই ধরনের একটা কালার। জি স্যার, ব্লুইশ আর ম্যাজেন্টা। তো এখানে যাব, এখানে গিয়ে ইমেজ, এখানে কালার ব্যালেন্স, সরি অটো কালার হয়ে গেছে, কন্ট্রোল জেড, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স। আসেন মিডনেস অথবা শ্যাডো ইউজ করি, শ্যাডোতে একটু অন্ধকার থাকবে, যে ব্লু দেই। চেঞ্জ হচ্ছে কিন্তু ও লেয়ার ফিক্সড করা নেই, লেয়ার আমার এটা। জি স্যার, কালার ব্যালেন্স, যে ব্লুটা বাড়াইলাম, এদিকটা দিচ্ছি। এই টাইপেরই তো ছিল, তাই না? জি স্যার। আর স্যার এটা কমাই দিলে ম্যাজেন্টা একটু বাড়ালে ঠিক হবে। আমার ছবি যেহেতু একটা পুরোপুরি এক হবে না, আমি জাস্ট সিমিলার করে দেখাচ্ছি, আর আমি হুবহু কপি করতেছি সেটাও না। বিষয়টা হচ্ছে মানে এলিমেন্টসগুলোকে এনে আপনি তো সারা জীবন এই ম্যানিপুলেশনটা করবেন, আরও অনেক ম্যানিপুলেশন করবেন। তো আপনি কি এটার মধ্যে যদি পুরোপুরি সব কিছুর মিল খোঁজেন, তাহলে আপনি বাকিগুলো কীভাবে করবেন? জাস্ট আমি রাস্তাটা দেখাচ্ছি, আপনি পারফেক্টভাবে ব্যবহার করবেন, আরও বিভিন্নভাবে ব্যবহার করবেন, এই হচ্ছে কথা। এই কালারটা কীভাবে চেঞ্জ করতে হয় এটা আপনি শিখে গেছেন। কালার ব্যালেন্স থেকে ডানে টানলেই আমার মন মতো আমি কালার পাই, কালারকে ব্যালেন্স করা, এটা কালার ব্যালেন্স। তো অবশ্যই এটা কালার ব্যালেন্সের অপশনেই থাকবে। তো রাস্তাটা দেখি কী ধরনের কালার, রাস্তার কালার এদিকে একটু রোদ ভাব,
অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স, হাইলাইটসে থাকবে, এটা একটু আলোর দিক, এদিকে একটু আলো বাড়াই, রেড বাড়ানো যাবে না, এদিকে বাড়াইতে হবে, এদিকে বাড়াই, এরপরে স্যাচুরেশনে যেতে হবে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হিউ স্যাচুরেশন, এখান থেকে লাইট দেন, একটু লাইট দিলাম, একটু কালার দেন। ওকে, এর থেকে বেশি হবে না। তো আমি আমার ঘাসগুলোকে একটা ব্যাকআপ কপি রাখতেছি, Ctrl+J Ctrl+G, এটাকে আমি কাজ করতেছি। আর উপরেরটাকে কাজ করবো, নিচেরটাকে আমি গ্রুপ করে রেখে দিব। এই যে এখানে একটা গ্রুপ আছে, এই গ্রুপটাকে আমি গ্রুপের বাইরে রেখে দিচ্ছি, বন্ধ করে রেখে দিলাম। সেটাই দুইটাকে এখানে আপাতত মার্চ করতেছি। নিচে কিন্তু ব্যাকআপ রাখছি, যদি কোনো কারণে চেঞ্জ করা লাগবে, ডানে বানানো নেওয়া লাগে, তখন কিন্তু ওইটাকে রাখতে পারবো, কারণ ওইটা আমি কোনো মুভ করে নেই, কিচ্ছু করে নেই, জাস্ট কপি করে রেখে দিচ্ছি। এখন এটা একটা লেয়ারে পাইলাম, পাওয়ার পরে এটাকে আমার এই জায়গায় স্মুথনেস নেই, Ctrl+T, বাইরে নিলে রাস্তা বেরোয় চলে আসতেছে। এটাকে উপরের দিকে একটু বড় করে দেখি কী অবস্থা, তাও করা যাচ্ছে না, সরি যাচ্ছে না, থাকুক, পুরো বিষয়টাকে মুভ করবো একসাথে রাস্তা সহ। দুটো লেয়ার ধরলাম, তো এরপরে মুভ করলাম, এটাকে ধরবো, ধরে অথবা চাইলে আমি এই কাজটা এটাকেও করতে পারতাম, আচ্ছা সমস্যা নেই, এটাকে করি। এটাকে করবো হচ্ছে মাস্কিং, মাস্কিং করলাম, এই জায়গায় ধরবো, ব্রাশে আসি, কী করতেছি একটু দেখেন, ব্রাশটা ছোটো করে নিলাম, হার্ডনেস 50, ব্রাশ ঠিক আছে। আমাকে ব্ল্যাকে নিতে হবে, কিবোর্ড থেকে এক্স চাপলে কালো হয়ে যায়, ফরগ্রাউন্ডে ব্ল্যাক থাকতেও তাহলে মোছা যাবে, নাহলে মোছা যাবে না। এই দুটাকে মিশিয়ে দিচ্ছি, শেষ প্রান্তে মিশে গেছে গিয়া, এমনটা হচ্ছে। অর্থাৎ এটা একটা কাল্পনিক ছবি, কিন্তু রিয়েল লুক আনতে হবে, এটাকে বলে ম্যানিপুলেশন। অসত্য বিষয় কিন্তু এটা সত্য হিসেবে তুলে ধরতে হবে, আর এমনভাবে করতে হবে যেন মানে কনফিউজড হয়ে যায় আসলে কী ধরনের ব্যাপার হয় কিনা কোথাও। এটা হচ্ছে ম্যানিপুলেশন। আবার এক্স দিচ্ছি, এক্স দিয়ে এদিক থেকে আবার বাকি যে অংশটা আমি বেশি মুছে ফেলছি এটা আমি ফিরিয়ে নিচ্ছি। দাগটা দেখা যাচ্ছে, দাগ মানে হচ্ছে দাগটা হচ্ছে মেইনলি নিচে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে সাদা রঙের। এই যে 100% ফিরে আসছে, এখন এখানে ফলো করলে বুঝতে পারবেন। তো এটা যদি কনফিউজড মনে করেন, এখানে যখন ফিরে আনবেন তখন 100 করে দেবেন, তো এক ইয়াতে চলে আসবে, যেটুকুর উপরে এটা ঘষা খাবে ওইটুকু 100% চলে আসতেছে এখন। এটা বড় করা যাবে না, বড় করলে কিন্তু উপর আবার সারফেস আবার হার্ড হয়ে যাবে। তো আমি এটাকে আবার 50 ফিরিয়ে নিচ্ছি, 50 দিলাম, সাইজটা আবার বড় করে নিচ্ছি। আচ্ছা সরি, Ctrl+X দিতে হবে, সরি Ctrl+X না, শুধু এক্স চাপলে আমার এটা প্লেটটা ঘুরতেছে। ডান। এখন যেটার মধ্যে পার্থক্য দেখেন, এটা রিয়েল, এর মধ্যে একটা রিয়েলিস্টিক ভাব আসছে না, এখান থেকে হার্ডনেসটা কমায় দেওয়ার কারণে। তো এটাকে সেমভাবে করে ফেলি। ওকে, বাকি স্মুথনেস আপনারা কাজ করে করবেন। এরপর আসেন আকাশ, ধান ক্ষেতটা কী কালারের, ধান ক্ষেতের মধ্যে কি রোদ ভাব আছে কিনা। এখানে এই জায়গাটার আলোটা ফোকাসটা এদিকে পড়ছে, এমনটা বুঝেছি, এদিক থেকে অন্ধকার হয়ে এসছে, এখান থেকে আলো, মেয়ের গায়ে আলো পড়ছে, এদিকে রোদ পড়ছে। আমাদের ছবিটা সেরকম পুরোপুরি সেরকম না, কারণ আমার এখানে লাইট নাই কোনো রকম, আমারটা একটু পুরোটা মেঘাচ্ছন্ন, আমারটা একটু ডার্ক থাকবে, পুরোটা জুড়ে আমার এখানে কোনো রোদ থাকবে না। ওইখান থেকে আলো আসছে, ম্যাগের উপর থেকে কিন্তু রোদ দেখা যায়, তো ওইটা ওই অনুযায়ী। তো আমি আমার জাস্ট ঘাসগুলোকে একটু কালার করে নিব, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইট কন্ট্রাস্ট একটু ঠিক করি, ব্রাইটনেসটা একটু বাড়াচ্ছি, লেয়ার ফিক্সড নাই, ওই যে এই পাশটায় কাজ করতেছে আপনাকে, এখানে কিন্তু দুইটা লেয়ার, এটা খেয়াল করতে হবে, দুইটা প্লেট। এটার মধ্যে যখন থাকবেন তখন কাজ করবে, এটার মধ্যে থাকলে তখন কাজ করবে না, ওইটার মধ্যে কাজ করবে ইন্ডিভিজুয়ালি। এখন বাড়বে, দেখেন
যে আলোটা বাড়তেছে, জাস্ট আলোটা একটু বাড়িয়ে নিলাম, কালারটা একটু দিয়ে দিচ্ছি, কালার ব্যালেন্স অবশ্যই হাইলাইট হবে, গ্রিনটা একটু বাড়িয়ে নিচ্ছি, ইয়েলোটা একটু বাড়িয়ে দিচ্ছি, মোটামুটি একটু লাইট চলে আসছে। ঠিক আছে স্যার ঈদের আগে আমাদের আর কতদিন ক্লাস হবে? হ্যাঁ, ঈদের আগে আর কতদিন ক্লাস হবে স্যার? এর আগে কত কতদিন ক্লাস হবে স্যার? স্যার ঈদের আগে কতদিন ক্লাস ঈদের আগে মেবি 30 তারিখ পর্যন্তই হবে। আবার ঈদের পরে শুরু হয়ে যাবে স্যার? আচ্ছা, এখানে একটা শ্যাডো ইউজ করবো, শ্যাডোটা আমি কীভাবে দিব, এটা দিয়ে দিতে পারি। জামাটা যে স্টাইলের মানুষটা ওই একদম ওই একটু রাউন্ড করলাম, এভাবে নিয়ে ওকে, এতে শিফট F6 দিচ্ছি, 2% একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এর মধ্যে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করবো। একই কালার যদি না নেন মেয়ের গায়ের উপর পড়বে, এটা মুভ করে দিতে পারবেন না। তো অল্টার ব্যাক স্পেস দিলাম, ব্ল্যাক পড়ে গেছে, এটার মধ্যে ফেদার আছে কিন্তু ডিসিলেক্ট, কিন্তু হার্ড না, তো আমি ফেদারটা একটু বাড়াই দিই, তারপর কালার অ্যাপ্লাই করবো। F6 5 নিউ লেয়ার, কালার ডিসিলেক্ট, মেয়েটা কই, মেয়ের নিচে আছে না, হ্যাঁ মেয়ে তো উপরেই, হ্যাঁ মেয়ের নিচে থাকবে শেপ শ্যাডো। এরপরে এখান থেকে 5 দেখা যাচ্ছে না, 15 দেখা যাচ্ছে না, 25 একটা শ্যাডো করতেছে, কন্ট্রোল টি, ডিস্টর্ট, দিই দিলে ঠিক আছে। ওকে, এরপর আর একটু কাজ করতে হবে, তখন দেখা যাবে। এটা এর মধ্যে ব্রাইটনেস কমাবো, -25 ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেসটা কমানোর কারণে মেয়েটা একটু লাইট হয়েছে। আমার মেইন ফোকাসটা হচ্ছে এটা, এখন ওকে দিতে হবে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, একটু ব্রাইটনেস দিই, দিলাম কালার ব্যালেন্স হাইলাইটস থেকে ইউজ করি। স্যার কালার ব্যালেন্সের জন্য কন্ট্রোল ভি দিলেই হয় স্যার? হ্যাঁ, কালার ব্যালেন্সের পাশে কিবোর্ড শর্টকাট লেখা আছে। আমি তো কন্ট্রোল ডি যদি চাপি তাহলে কি আপনি বুঝতে পারবেন আমি কোথায় গেছি? সাপোজ আপনি বুঝলেন, আপনিও বুঝলেন না, বাট এখানে লেখাটা দেখে হয়তো বুঝবেন যে কন্ট্রোল ডি চাপছি। অনেকে চিন্তা করবে কন্ট্রোল এটা এখানে হঠাৎ করে এটা কীভাবে চলে আসলো, বুঝছেন? এই জন্য আমি অপশন থেকে করতে হয়, কষ্ট হলে আমাকে বারবার অপশনে যাইতে হয়, আপনাদের কথা চিন্তা করে। আমি ধরেন এই যে কন্ট্রোল ডি চাপি দিলাম কাজের মাঝখানে, হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট, এই যে কালার ব্যালেন্স কই, এই যে কালার ব্যালেন্স, এই যে কন্ট্রোল বি আমি চেপে দিই। মানে কেউ যদি নতুন থাকে সে এটা কীভাবে আসলো এখানে, কাজ তো করতেছে অন্যদিকে, সে বুঝতে পারবে। হ্যাঁ, আমাকে এই বিষয়গুলো ফলো করতে হয়, কষ্ট হলেও করতে হবে। ডিসিলেক্ট গ্রুপ কন্ট্রোল টি, আপনারা জাস্ট মাথায় রাখবেন, নোট করে রাখবেন, নোট করে নিজেরা সময়মতো অ্যাপ্লাই করবেন। ওকে, এই বিষয়টা দেখা যাচ্ছে না, এটা ব্রাইটনেস, এখানে ইফেক্টিভ কিছু একটা আপনি ইউজ করতে পারেন। ইফেক্টের জন্য আপনারা ফ্রিভিকে সার্চ করবেন, একটা ইফেক্ট, লাইট ইফেক্ট, বিভিন্ন কালারের লাইট ইফেক্ট হয়। আমি জাস্ট সিম্পলি একটা বানিয়ে দেখাই দিচ্ছি। সরি, এটা তো শেপ নিলাম না, আচ্ছা যাই হোক সমস্যা নেই। কিন্তু হোয়াইট কালার নিউ লেয়ার ক্রিয়েট করতে হবে, নিউ লেয়ার নিলাম, কন্ট্রোল এন্টার দিলাম, হোয়াইট কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি চাপলাম,
এই তো কন্ট্রোল ডি, এটাকে কপি করলাম, কন্ট্রোল টি, হরিজন্টাল, ওকে। এটা হচ্ছে কি লাগানো আছে, এটাকে ধরি, এটা মার্জ লেয়ার, ঠিক আছে, কন্ট্রোল টি, আচ্ছা এটাকে কপি করবো, আবার কন্ট্রোল জে। আপনারা এটা বানানো লাগবে না, আপনি এটা খুঁজে পাবেন। আমি এখন খোঁজার থেকে আমার জন্য সহজ হচ্ছে বানাই নেওয়া, ভার্টিক্যালি উঠে নিলাম। অথবা এটাকে আমি কন্ট্রোল টি, একটা এইভাবে কর্নার থাকুক, সমস্যা নেই। দুটাকে ধরি, আবার মার্জ করি, এটা হইল। এটাকে আবার কপি করি, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, ফ্রিপিকে আপনারা লাইট ইফেক্ট সার্চ দিলে পাবেন, গুগলেও পাবেন, ফ্রিপিক থেকে নিলে ভালো, ফ্রিপিকগুলো কোয়ালিটিফুল। ওকে, এটা এখন দুটো লেয়ার তো আলাদা আলাদা, আবার একটা বানিয়ে নিচ্ছি, মার্জ করলাম, এই মাঝে একটা ফাঁক আছে, ফাঁকাটা আমি ফিল আপ করে দিচ্ছি, যেহেতু একই লেয়ারে ফিল আপ করে দেওয়াটা পসিবল। কন্ট্রোল ব্যাক স্পেস, ডিসিলেক্ট, কন্ট্রোল টি, চমকটা ঠিক কোন জায়গায় মারতে পারি এখানে দেখেন তো, ডায়মন্ডের উপরে যেটা পড়ে আর কি, বা গ্লাসের উপরে, এটা এখানে পড়তে পারে। তারা সুন্দর সুন্দর লাইটিং ইফেক্ট পাবেন, ইউজ করবেন এভাবে। এই যে একটা লাইট একটা ভাব আছে, মার্জ করে নেন, হয়ে গেল। তাহলে কীভাবে এরপর আসেন, আমার আর কোনো কিছু এখানে লাগতেছে না। আচ্ছা, এগুলা স্পেলগুলো ডিস্টার্ব করতেছে, এগুলা 50 থেকে দিব, এই তো 80, 50-এর বেশি লাগে, 30। উপর থেকে একটু অংশ মুছে দেন, ব্রাশ মাস্কিং করলাম, ব্রাশে গেলাম, ওকে, একটু বাড়াই দিই, 40। ওকে, এখন আপনি পুরো বিষয়টারে, এখানে আমার এটা রাখছিলাম ব্যাকআপ, প্রয়োজন নেই, ডিলিট করে দিছি, আর কোনো কিছু লাগতেছে না। এখানে যা কিছু আছে গ্রুপগুলো আমি গ্রুপ করি। এটা কি ছিল, সবজি, এটা কি কন্ট্রোল শিফট জি, এখানে যা কটা বিষয় আছে সবগুলো মার্জ করেন। হয়েছে, একটা ছবি হয়েছে। ওই লাইটিং হ্যাঁ, এটা এখন আর এডিট করা যাবে না, সব মার্জ করে ফেলছি। আপনারা ব্যাকআপ রাখবেন। আমি এটা এই কাজটাও করতে পারেন, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড, এই যে এই কন্ডিশন আসছে, কন্ট্রোল জেড দিয়ে এই মার্জ করার আগে এটাকে ধরেন, পুরোটা এতক্ষণ করে কাজ করছেন, আবার যদি এডিট করা না যায় তাহলে কেমন লাগে। এই গ্রুপ করেন, কন্ট্রোল জে, গ্রুপটাকে কপি করেন, একটা জাস্টে থাকুক নিচে, এটা ব্যাকআপ, এটাকে ধরে আবার
Ctrl+Shift+G এটাতে মার্জ করে ফেলেন, এটাকে মধ্যে কাজ করি। আমার ওইটা তো বন্ধই, কোনো কারণে যদি আমার এটার মধ্যে কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আমি তখন আবার এখান থেকে ব্যবহার করতে পারবো, এটাকে ডিলিট করতে পারবো, এটাকে ডিলিট করে দিবে লেয়ার। এই যে ব্যাকআপ ফাইল পেয়ে গেলাম। আসেন এবার ফিল্টারে যান, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা ফিল্টার, এই যে পুরো ফ্রেমটা আমাকে দেখাচ্ছে, বাট আমার আর্টবোর্ডের বাইরে যা আছে তাই দেখাচ্ছে, তাও দেখাচ্ছে এখানে, দেখার সমস্যা নেই। বেসিকের মধ্যে আপনি এখানে কালার কাস্টমাইজিং করতে পারবেন, এক্সপোজ ক্লিয়ারিটি এগুলো বাড়াতে পারবেন। এই যে কন্ট্রাস্ট, পুরো ছবির মধ্যে কন্ট্রাস্ট হচ্ছে, পুরো ছবিতে যে শ্যাডো কাজ করতেছে, শ্যাডনেস ইফেক্টটা খেয়াল করেন, তো শ্যাডনেস একটু দিতে পারেন। টেক্সচার ক্লিয়ারিটি একটু ক্লিয়ার বাড়াই নিলাম, অথবা আপনি ঝাপসা করে নিতে পারেন, এই যে ঝাপসা ক্লিয়ারিটি 5% বা 5 দিলাম। স্যাচুরেশন কালার যদি কোনো কম বেশি মনে হয় তো আপনি এখান থেকে কালার কমাইতে বাড়াতে পারেন, কারণ আমি এখানে 20 দিলাম, কালার বাড়ছে, আমার ছবিতে কালার বেশি মনে হচ্ছে, তো আমি কালার ছবি কমাই নিতে পারবো। এই যে 20 দিলাম, সরি বিশাল বড় একটা -20 দিলাম, এই যে কালার কমে সাদা কালো হয়ে গেছে। আমার ছবিটাকে আমি 0-তে নিই, কেমন লাগে দেখি, যে একটু কমাই দেখি, -5, প্রয়োজন নাই, আমার 0 ঠিক আছে। নিচে আসেন, ইফেক্টসে যান, এখান থেকে চারপাশ থেকে একটা ডার্কনেস কাজ করতেছে, এই যে দেখেন চারপাশ থেকে একটা অন্ধকার পড়তেছে, দেখতেছেন? চারপাশ থেকে একটা অন্ধকার পড়ে, তো পুরোপুরি দিয়ে দরকার নেই, এই যে গ্রেন করতে পারেন আবার কাস্টমাইজিং এখানে। এই যে দেখেন নয়েজ দেখছেন, গুড়ি নয়েজ, নয়েজ দিয়েও ডিজাইন করা হয়, যদি কখনো নয়েজের প্রয়োজন এখান থেকে নয়েজ করতে হয়। তো -35 থাকুক, এর বাইরে আমি এটা ওকে দিচ্ছি, ওকে দিয়া, হ্যাঁ ওকে দিলে দেখেন পুরোটা বিষয়টা অ্যাপ্লাই হয়েছে এখানে। এই যে যদি ব্যাকআপ রাখতাম তাহলে পার্থক্যটা বুঝতেন। আচ্ছা, তো এর মধ্যে এটাকে আবার কপি করতেছি Ctrl+Z দিয়ে, আরেকটা জিনিস দেখানোর জন্য কপি করে রাখছি, ব্যাকআপ ফাইল আছে, ক্যামেরা র ফিল্টার, এখানে কিছু ইফেক্ট আছে, আপনি চাইলে ইফেক্টগুলো ডিফল্ট ইফেক্টগুলো ইউজ করতে পারেন। আমি এতক্ষণ যে কালার ব্যালেন্স করছিলাম, কত কিছু করলাম, এগুলো করা লাগবে না, জাস্ট এলিমেন্টগুলো বসিয়ে অটো ইফেক্টগুলো ইউজ করে আপনি কাজটা করে ফেলতে পারেন। ক্যালিব্রেশন, কালার মিক্সড, এটা চেঞ্জ করে ফেলছে ক্যামেরা র ফিল্টারটা, স্যার 17টার মধ্যে স্যার গেল করে ফোনটা পুরা চেঞ্জ। আচ্ছা, এই যে ইফেক্টগুলো, এই যে ইফেক্ট, এই যে ইফেক্ট, এই যে নীলে দেখাবে এখানে, তো আমার কাছে এটা মোটামুটি ভালো লাগছে, পরে দেখবো আর বাকি দেখি বাকিগুলো। এটা দেখি, এটা আমরা ফোনে যেমনটা এডিট করার পরে বিভিন্ন ছবির উপরে ইফেক্টগুলো অ্যাপ্লাই করি আর কি, একটা পছন্দ হয়েছে এটা পরে অ্যাপ্লাই করবো, আগে দেখে যাই। এটা সবগুলো সাদা কালো, B&W মানে হচ্ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মডার্ন। দেখি এই যে সুন্দর, এটাও সুন্দর, আকাশটা একদম সাদা কালো, আকাশটা সাদা কালো আর বাকি সব রঙিন, এটা সুন্দর না মডার্ন 03? হ্যাঁ, দেখবো আমরা অ্যাপ্লাই করবো পরে। এইভাবে সবগুলা কোনটা অ্যাপ্লাই করে চলে, মানে এইভাবে দেখে দেখে চলে গেলে হবে না, আপনি কপি করেন আবার আসি আরেকটার মধ্যে, এইভাবে 10টা করেন, 10টা অ্যাপ্লাই করেন, এরপরে 10টার মধ্যে চোখ বন্ধ করে দেখেন কোনটা সব থেকে সুন্দর। এই যে ভিনটেজ স্টাইল আছে, এই যে স্টাইলগুলো দেখলেন, যে স্টাইলগুলো ইউজ করতে পারেন। আর ফাইনালি আমার কাছে যেটা পছন্দ হয়েছে আমি এটা একবার অ্যাপ্লাই করবো, পরে আরেকটা অ্যাপ্লাই করবো। স্যার এই ক্যামেরার রোটা স্যার আর্টিস্টিক ভিউ 3টা আমার কাছে ভালো লাগছে, লাল রঙের ধান ক্ষেত, লাল রঙের রাস্তা, লাল রঙের স্কিন, আর বাকি সব সাদা। স্যার বলেন এই ক্যামেরার রোটা স্যার কোথা থেকে নিছেন? ক্যামেরার ওটা ফিল্টার, স্যার 17টাতে ক্যামেরা র ফিল্টার থেকে দেখাচ্ছি, ওয়েট,
আপনাদের মধ্যে যদি এইভাবে উইন্ডোটা এইভাবে না থাকে তাহলে আপনাদেরগুলো থাকবে হচ্ছে এইভাবে আমার ডানে তো থাম্বনেল স্টাইলটা আপনাদের থাকবে এইভাবে লাইনে, যদি আপডেট না হয় এইভাবে উপরে থাকবে, উপরের মধ্যে একদম লাস্টটা উপরে আপনাদের এখানে এরকম থাকবে। কিন্তু এরকম যদি না থাকে, যদি এইভাবে থাকে তাহলে এখানে চাপ দিবেন, এখানে চাপ দেওয়ার পরে এই যে অপশনগুলো দেখাবে, আবার ব্যাক আসেন, আচ্ছা এখানে আসবেন। স্যার উপরে লাগে আপনার এখানে উপরে, স্যার আমি বলতে পারি না স্যার, এরকম দেখি না। আচ্ছা সমস্যা নেই, এটা ক্লাস চেক করবেন, চেক করার পরে যদি ঠিকঠাক মন মতো না হয় পরে ক্লাসে জানাবেন। ওকে, এটা অন্য একটা উইন্ডোতে সেভ দিই। তো আমি নিচে একটু অংশ বাদ দিয়ে দিচ্ছি, শ্যাডোটা বেশি লম্বা মনে হচ্ছে, এত বড় শ্যাডোর প্রয়োজন নেই। চাইলে আমি এটাকে ক্রপ করতে পারি, নতুন ভিডিওর প্রয়োজন নেই। ডিসিলেক্ট, ক্রপ টুল, ওকে। আমার আর্টবোর্ডের মধ্যে কী কী কত বড় পর্যন্ত এগুলো আমাকে ঝাপসা করে দেখাচ্ছে। মেনলি আমি পাবো হচ্ছে এটা, যেটা আমার ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি যদি এদিক থেকে চাপাই, একটু অংশ কমাই নিলাম, এদিক থেকে একটু অংশ কমাই নিচ্ছি, ফাইনালি আমি এটাই পাবো। একটু বাড়িয়ে দিই, একে ফলো করবো, এই যে ডটটা ওর বরাবর আছে, মানে ও সেন্টারে আছে, তারপরে একটু টানলাম, সামান্য, এটা কোনো বিষয় না, হয়ে গেল। তারপরে এইভাবে দিয়া ফেসবুকে আপলোড দিয়ে দিবেন, দেখাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে টুকটাক নিজের কিছু কাজ দিবেন, আর আপনার আশপাশের মানুষের জানান দিবেন যে আপনি নতুন আপনার প্রফেশনে, আপনি নতুন একটা প্রফেশনের দিকে আগাচ্ছেন, বা আপনি জানান দিবেন যে তোমাদের এর মাধ্যমে জানান দিবেন যদি তোমার কিছু লাগে আমার নক করি। কিছু বলার দরকার নেই, জাস্ট এটা স্ট্যাটাস দেওয়া মানে হচ্ছে এটা তোমার ডিজাইন লাগবে তো আমি পারি, এই স্ট্যাটাসের অর্থ এইটা। দুইটা সাইন আছে, স্যার তাহলে শেষ স্যার ক্লাস, হুম, আজকে শেষ স্যার? আজকের মতো, জি স্যার। আজকের মতো শেষ, চাইলে লিখে দিতে পারেন যদি কাজ থাকে ইম্পর্টেন্ট। আর কাজ নেই, জাস্ট পিএইচডি সেভ দিব। আর স্যার আল্লাহ হাফেজ। ওকে, এটা একটা সাইন, তো আমার ছবিটা অন্য কেউ ব্যবহার করবে করুক। ক্রস দেয়া, কোন লেয়ার সিলেক্ট করে কোন লেয়ারে কাজ করি। সেভ দিয়ে দেন, কন্ট্রোলটা শিফট এস। স্যার হুম, আমি মানে 1920 রেজলিউশন আমি। আচ্ছা আরেকটা বিষয় করি, আগে এটা সেভ দিই, বরাবর অনেক সময় এটা অনেক বেশি টাইম নিয়ে নেয়।
ম্যানিপুলেশন ওরে ঠিক আচ্ছা কন্ট্রোলটা আইদেন আইদের পরে দেখা যাচ্ছে রেজলিউশন 300 আছে তো ঠিক আছে আমি ভাবছিলাম ওই 1920 হওয়ার কথা এখানে 1050 আচ্ছা ওই ক্রপ করলাম যে আমরা যে ক্রপ করলাম তখন এটা চেঞ্জ হয়ে গেছে তো ওইটা ঠিকভাবে যেভাবে ছিল ওভাবে রেখে ঠিকভাবে কাজ করবেন এখন আবার চেঞ্জ করবেন সমস্যা নেই এটা টেস্ট রেজলিউশন আমরা দেখি কাজের প্রিভিউটা খারাপ লাগতেছে স্যার না স্যার ভালোই একদম রিয়েলিস্টিক মোটামুটি লাগছে ফরম্যাট তো আরও একটা আছে আমাদের এই যে এটা একটা ফরম্যাট সেভ দিলাম এই যে আরেকটা ফরম্যাট এভাবে তো আপনি ফেসবুকে পোস্ট দিবেন কনফিউজড কি লিখবেন ক্যাপশন প্রয়োজন নাই এভাবে দুইটা করেন দুইটা দিয়ে দিবেন কোনটা বেস্ট প্রশ্ন করেন জাস্ট এটুকুই তারপর আপনার পোস্টটা দেওয়া হয়ে গেল আপনার কোনটা বেস্ট সেটাও চয়েস করা হয়ে গেল এর মধ্যে দেখবেন কারা কমেন্ট করছে সবার কমেন্ট এভারেজলি নেওয়া যাবে না যা আপনি তো জানেন আপনার লিস্টের কার রুচি কেমন কে 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 কোন প্রফেশনে আছে দেখেন ডিজাইন লেভেল বা কালার নিয়ে কাজ করে এই ধরনের কোনো লোক কোনো কমেন্ট দিয়েছে কিনা তার রুচিটা প্রায়োরিটি দিবেন স্যার বলেন আবার কোনটা ভালো লাগে স্যার ইকো রেডিট বাপে ভালো লাগে এটা ভালো লাগে আমার কাছে এটা স্যার আগে এটা ভালো লাগে এটা ভালো লাগে তো আমরা কাজ করে এরপরে কালারটা আরেকটা বিষয় আমি মেয়েটার মধ্যে খুব বেশি এডিট করি নাই এই জায়গাগুলো যে ব্ল্যাক ব্ল্যাক একটা ভাব আছে না আপনি এই যে ব্রাশ নিয়ে এখানে সাদা দিয়ে ব্রাইটনেসের ব্রাশ নিয়ে ডলেন এই জায়গাটা ওয়াশ করেন তো এটা তো এখন করলে পুরোটার মধ্যে অ্যাপ্লাই হবে তখন কিন্তু মেয়েটার সিঙ্গেল একটা লেয়ারে ছিল তাই না তো আমি এই দেখাচ্ছি এটা কীভাবে করবেন তখন শুধু মেয়েটার বডিতে অ্যাপ্লাই হইতো আর বাইরের অংশে কিছু করতো না বাইরে তো পিএন দিয়েছিল এখন করলে আকাশের মতো দাগটা পড়বে আপনি এটা অ্যাকচুয়ালি করবেন কীভাবে টুলস দিয়ে এখান থেকে যেটা ছোট করে দেখি বলছি না সবগুলো লেয়ারের সাথে আমরা আস্তে আস্তে পরিচিত হবো এই যে সাদা হচ্ছে আপনি একদম ছোট করে সাইডে সাইডে বসবেন একদম ছোট করি তখন কিন্তু এই যে বাইরে কিছু ছিল না এখন করলে আকাশের মতো দাগটা পড়তেছে তখন আমি রিল্যাক্সিভাবে ডলাটা দিতে পারতাম আবার এটা একটা ওয়ে আরেকটা ওয়েতে হচ্ছে ইরেজার নেন ম্যাজিক টুল নিয়েছি ইরেজার টুল নেন ইরেজার নেন ছোটো করে এখন মুছলে কিন্তু চলে যাবে মশাটা হচ্ছে নিচেরটা দেখা যাচ্ছে এই যে চলে গেছে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে তো আপনি ওখানে ওই সময় ধীরে ধীরে একটা টাইম নিয়ে মুছে ফেলবেন জায়গাটা ওকে আর কারো কোনো কোশ্চেন অনেক রাত হয়েছে 12:30 স্যার আমি প্রেজেন্ট